ভারত যে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এইটা বুঝতে পারার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাংলাদেশি হয়ে উঠবেন। যাওয়ার পথে একটা বাধা ছিল হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ, দিল্লির আধিপত্যবাদ। এগুলো আপাত দৃষ্টিতে সরানো হয়েছে, কিন্তু আপনার পথটা এখনো শেষ হয় নাই পাড়ি দেওয়া। একটা বক্তব্য ছিল পলাশীর প্রান্তর থেকে 260 বছর পরে হলো এদেশের মানুষ আবার যায়। বক্তব্যটি সে সময় আন্দোলনের সময় ব্যাপক অনুপ্রেরণা যোগায়। এই বক্তব্যের পেছনে আসলে আপনার মূল বার্তাটা কি ছিল? এই বক্তব্যটা সম্ভবত জুলাইয়ের কোনো একটা সময় আবু সাইদের শাহাদাতের 2-4 দিন আগের হতে পারে, যে মানে যে নির্যাতন চলতেছে, টর্চার চলতেছে, শাহবাগে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ক্যাম্পাসে অ্যাটাক করতেছে, তখন মেইনলি হাসিনাকে এবং সরকারকে এবং এই যে পুরো কাঠামো আছে তাদেরকে স্মরণ করায় দেয়া যে মানুষের যে চিন্তার জাগরণ তৈরি হয়েছে, মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা চাইলেই কিছু গুলি করে মানুষ হত্যা করে এটা বন্ধ করা যায় নাই। তো সেই জায়গায় সেটা স্মরণ করায় দেওয়া যে আমরা আবার জাগবো, আবার লড়াই করবো, আবার প্রতিবাদ করবো, যা হওয়ার হবে, মানুষ মারা যাবে, জীবন দেবে। জুলাইকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? গণ অভ্যুত্থান, বিপ্লব নাকি একটা রাজনৈতিক পরিবর্তন? গণ অভ্যুত্থান। আমরা চুপ্পুকে সরাইতে পারি নাই। বিপ্লব মানে হচ্ছে যে আপনি পুরাতন কাঠামোটাকে ভেঙে দেবেন, পুরাতন কাঠামোটাকে সরায়া দেবেন। এই যুদ্ধে শুধু আওয়ামী লীগ পরাজিত হয়নি, দিল্লিও পরাজিত হয়েছে। দিল্লির 80 বছরের বিদেশ নীতিতে সবচেয়ে বিপর্যয়কর ঘটনা হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থান। তার জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে 71-এর বাংলাদেশ, আর সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে 24-এর বাংলাদেশ। আমরা বিভিন্ন সময় দেখছি দেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি সংসদ সদস্য যারা, তাদের উপর হামলা করা হচ্ছে। কুষ্টিয়াতে আমির হামজার গাড়ি বহরে হামলা করা হলো। তাহলে জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা কতটা শঙ্কিত? আওয়ামী বীর পুরুষদের কথা মনে রাখেন। আওয়ামী বীর পুরুষ শামীম ওসমান পলাতক, আওয়ামী বীর পুরুষ জাহাঙ্গীর কবির নানক পলাতক, আওয়ামী বীর পুরুষ শেখ সেলিম পলাতক, আওয়ামী বীর পুরুষ মির্জা আজম, তারপরে নিখিল, পরশ, হাবিজাবি, তাপস, সব পলাতক। এদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব এই সরকারি দল থেকে বীরপুরুষ হয়েন না দয়া করে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির লোকজনরা মিলে আন্দোলন করে পুরো 1.5 বছর শান্তিতে কাজ করতে দেয়নি। সকাল বিকাল নির্বাচন দে, নির্বাচন দে, নির্বাচন দে। দেশের অর্থনীতি কেন খারাপ করছে? নির্বাচন দেন, ঠিক হয়ে যাবে। দেশে এত আন্দোলন কেন হচ্ছে? নির্বাচন দেন, ঠিক হয়ে যাবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, নির্বাচন দেন, ঠিক হয়ে যাবে। ব্যাংকে টাকা নাই কেন? নির্বাচন দেন, ঠিক হয়ে যাবে। নির্বাচনের পর কি সব ঠিক হয়ে গেছে? সব ঠিক হয়ে যায়নি। বাইরে তো অনেক গরম গরম বক্তব্য দেন। ব্যারিস্টার ফুয়াদ কি বাসায় এরকম গরম নাকি ঠান্ডা? না, বাসায় গরম থাকার তো সুযোগই নাই আর কি। আপনার বাসায় গেলে আমরা সবাই ক্লান্ত থাকি, আসলে অনেক রাতে বাসায় যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রজন্ম 24-এর আরো একটি পডকাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের খুব পছন্দের একজন মানুষকে। আমাদের সাথে রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, আমরা আপনাকে একজন আইনজীবী হিসেবে চিনি। সেই জায়গা থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে আসা জার্নিটা কেমন ছিল, কিভাবে শুরু? ধন্যবাদ। আমি আসলে রাজনৈতিক পরিবারের ছেলে। আমাদের বাড়িতে দাদারা আপনার পঞ্চায়েত চেয়ারম্যান বলে ব্রিটিশ আমলে ছিল আর কি। 28 বছর আমার দাদার ভাই পঞ্চায়েত চেয়ারম্যান ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে বাবা রাজনীতি করতেন, চাচা রাজনীতি করেছেন, বড় ভাই রাজনীতি করতো। তো এই জন্য আসলে আমি মানে কবে থেকে রাজনীতি শুরু করেছি ওইটা আসলে বলা মুশকিল। আমি রাজনীতির মধ্যেই বড় হয়েছি আর কি। তো এই জন্য নিজেও রাজনীতি করেছি, বাম ডান দুই রাজনীতি করেছি আর কি। তো এই জন্য ছোটবেলা থেকেই বলতে পারেন যে রাজনীতির হাতে খড়ি একেবারে জন্ম থেকে আর কি, জন্মেরও আগে থেকে আর কি। বাবা খাবার টেবিলে বসে আমরা, যেহেতু বাবা চাচা ওনার বাম রাজনীতি করতেন, তা আমরা ওই মার্কসের বই, তারপরে ডায়ালেকটিক, ম্যাটেরিয়ালিজম, দান্দিক বস্তুবাদ নিয়ে আলাপ করতাম। আজকে পত্রিকার খোঁজ খবরগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো নিয়ে তর্ক হতো, বিতর্ক হতো। ফ্যামিলিতে মধ্যবিত্তের যে টানাপোড়েন সেটা ছিল, কিন্তু রেগুলার পত্রিকা রাখা হতো, প্রচুর বই পুস্তক ছিল ঘরে, সেগুলো পড়ার কালচার ছিল বাসায়। তো সব মিলিয়ে বলতে পারেন যে রাজনীতি বরং রাজনীতির সাথে পরিচয় আরো আগে হয়েছে, আইন আরো পরে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা আপনার রাজনৈতিক ক্যারিয়ার দিকে তাকালে জুলাইয়ের আগে ব্যারিস্টার ফুয়াদ এবং জুলাইয়ের পরবর্তী ব্যারিস্টার ফুয়াদের মধ্যে পার্থক্যটা কি? খুব মোটা দাগে পার্থক্য নাই। আপনার লড়াই তো একই জায়গাতে আছে। আমরা যে জিনিসটা চেয়েছিলাম যে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে একটা সফলতার জায়গায় নিয়ে যাওয়া, সেটা সম্মিলিতভাবে আমরা সবাই, দেশবাসী, ছাত্র, সিপাহী, জনতা, জওয়ান সবাই মিলে এটা সফল করেছে। তো সেখানে এখন আমাদের যে লড়াই সেটা হচ্ছে যে আপনার বাস্তবায়নের লড়াই। যে একটা হার্ডল পার হয়েছে, আমি একটা জায়গায় যেতে চাই, যাওয়ার পথে একটা বাধা ছিল হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ, দিল্লির আধিপত্যবাদ। এগুলো আপাত দৃষ্টিতে সরানো হয়েছে,
কিন্তু আপনার পথটা এখনো শেষ হয় নাই পাড়ি দেওয়া। তো আমাদের ওই পথের লড়াইটা এখনো আছে। পার্থক্যের জায়গায় বলতে পারেন হয়তো আমাদের হুমকি ভয় জায়গাটা অনেক কমে গেছে। আওয়ামী আমলে আমাদেরকে অনেক মানে পলাতক জীবনযাপন করতে হতো, বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, সাধারণ স্বাভাবিক যে জীবনযাপন সেটা নাই। এই মুহূর্তে হয়তো আমরা অনেক স্বাভাবিক, মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করছি, এটা একটা পার্থক্যের জায়গা। আবার আওয়ামী ফ্যাসিবাদের আমলে যারা দেশের পরিবর্তনের ব্যাপারে যত কমিটেড ছিল, অভ্যুত্থানের পরে আবার অনেকের চেহারার খোলস পাল্টে গেছে। তাদেরকে দেখতে পাচ্ছি আসলে তারা তখন একটা খোলস, একটা ছায়া তৈরি করেছিল। তারা আসলে এই পরিবর্তনগুলো বিশ্বাস করে না। তো সেই পরিবর্তনগুলো আমাদেরকে মাঝে মধ্যে হতাশ করে, নতুন করে চেহারাটা আবিষ্কার করতে হচ্ছে। বাট মোটা দাগে আমাদের লড়াইটা একই এবং চলমান। 2024-এর আন্দোলনের সময় আপনার একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয়, এবং বিশেষ করে একটা বক্তব্য ছিল পলাশীর প্রান্তর থেকে 260 বছর পরে হলেও এদেশের মানুষ আবার জাগবে। এই বক্তব্যটা ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বক্তব্যটি সেই সময় আন্দোলনের সময় ব্যাপক অনুপ্রেরণা যোগায় বিপ্লবের সময়। এই বক্তব্যের পেছনে আসলে আপনার মূল বার্তাটা কি ছিল? মূল বার্তা ছিল সেটা হচ্ছে যে আপনার এই বক্তব্যটা সম্ভবত জুলাইয়ের কোনো একটা সময় হতে পারে, যে আবু সাঈদের শাহাদাতের 2-4 দিন আগের হতে পারে আর কি। যে মানে যে যে নির্যাতন চলতেছে, টর্চার চলতেছে, শাহবাগে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ক্যাম্পাসে অ্যাটাক করতেছে, তখন মেইনলি হাসিনাকে এবং সরকারকে এবং এই যে পুরো কাঠামো আছে তাদেরকে স্মরণ করায় দেয়া যে যে মানুষের যে চিন্তার জাগরণ তৈরি হয়েছে, মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা চাইলেই কিছু গুলি করে মানুষ হত্যা করে এটা বন্ধ করা যায় নাই। এটা আমাদের ইতিহাস, আমাদের মাটির ইতিহাস এটা বলে না আর কি। তো সেই জায়গায় সেটা স্মরণ করায় দেওয়া যে আমরা আবার আবার জাগবো, আবার লড়াই করব, আবার প্রতিবাদ করব, যা হওয়ার হবে, মানুষ মারা যাবে, জীবন দেবে, কিন্তু মুক্তি না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। এবং তাই হয়েছে, মানুষ ঘরে ফিরে যায়নি। তো আপনার কাছে কি মনে হয় জুলাইকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? গণ অভ্যুত্থান, বিপ্লব, নাকি একটা রাজনৈতিক পরিবর্তন? গণঅভ্যুত্থান। কারণ হচ্ছে রাজনৈতিক পরিবর্তনটা হচ্ছে রেগুলার বাংলাদেশে যে আন্দোলন হয়, আপনি দেখেছেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটাকে আমরা বলি, এরশাদের আন্দোলনের প্রেক্ষিতে এরশাদের পতন হয়েছে। তারপরে হচ্ছে 96-তে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কেয়ারটেকার নিয়ে, তারা নির্বাচন একটা দিয়ে কেয়ারটেকারের বিলটা পাশ করে ক্ষমতা ছেড়ে দিয়েছে। তো এই জন্য হচ্ছে যে রাজনৈতিক আন্দোলন হচ্ছে সিম্পলি একটা দুইটা দাবিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যে লড়াই সংগ্রামগুলো করা হয়। আওয়ামী লীগ যেটা করেছে আপনার গত বিএনপি সরকারের এগেনস্টে লগি বৈঠার আন্দোলন দেখেন, যে একদিনে তারা সেই ক্ষমতা ছাড়ার আগের দিন প্রায় 28 জন বিরোধী দলীয় নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। তো এগুলো হচ্ছে রাজনৈতিক আন্দোলন আর কি। গণ অভ্যুত্থান অনেক মৌলিক দাবি নিয়ে থাকে, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যু নিয়ে রাষ্ট্রকে বদলানোর জায়গা থেকে তারা এই লড়াইটা করে, এবং সেখানে গণমানুষের অংশগ্রহণ থাকতে হবে। আপনি দেখবেন যে রাজনৈতিক আন্দোলনে শুধু রাজনৈতিক দলই আন্দোলনটা করে। গণ অভ্যুত্থানে দেখবেন আমাদের এই 24-এ কি হয়েছে, বাংলাদেশের হেন কোনো পেশা, বয়স, প্রজন্ম, তারপরে নারী পুরুষ, সকল অংশের মানুষ সারা বাংলাদেশে কোনো না কোনো ফর্মে এই আন্দোলনের সাথে ইনভলভ হয়েছে। অতএব এইটাই হচ্ছে গণমানুষের আন্দোলন আর কি, যেটা আমরা গণ অভ্যুত্থান আকারে বলছি। বাংলাদেশে দেখবেন কেউ কেউ 90-কে 69-কে গণ অভ্যুত্থান বলবার চেষ্টা করে, যেটার সাথে আমি আসলে একমত না। গণ অভ্যুত্থানে যে পরিমাণ অংশগ্রহণ দরকার সব সেকশনের মানুষের, সেরকম কোনো অংশগ্রহণ 69-এও ছিল না, 90-তেও ছিল না। এটা ছিল একান্তই শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা, বড় বড় শহর কেন্দ্রিক কিছু আন্দোলন, মিছিল, মিটিং, যেখানে সারা দেশের মানুষের আসলে কোনো অংশগ্রহণ ছিলও না, সম্ভবও ছিল না। যোগাযোগ, তথ্য প্রযুক্তি, নিউজ পেপার পৌঁছানো না পৌঁছানো সবকিছু মিলায় মানুষের আসলে জানাও সম্ভব ছিল না। ইভেন দেখবেন যে 71-এর যুদ্ধকে আমাদের মুরব্বীরা এখন পর্যন্ত গন্ডগোলের বছর বলে, সংগ্রামের বছর বলে। মানে তার কাছে এটা যুদ্ধ, লড়াই এইসব ব্যাপারে নাই কিছু, কে আসলে জানে না ওখানে কি হয়েছে, কেন হয়েছে। তো 71-এর যুদ্ধ যদি তার কাছে গন্ডগোল হয়, সংগ্রাম হয়, তাহলে তার কাছে 69টা কি, তার কাছে 90টা কি? তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশের ইতিহাসে শুধু না, গত 100 বছরের ইতিহাসেও, ব্রিটিশ বিরোধী আন্দোলনেও যদি আমরা দেখি, এই লেভেলের গণমানুষের সম্পৃক্ত লড়াই ভারতীয় উপমহাদেশে খুব কম হয়েছে, রেয়ারলি হয়েছে। এই লেভেলে হয়েছে বলে
আমার জানা নাই। এবং এটা প্র্যাকটিক্যালি তথ্য প্রযুক্তির কারণে এটা সম্ভবও ছিল না তখনকার জমানাতে। তো সেই কারণে আমি এটাকে গণঅভ্যুত্থান বলছি, আর বাকিগুলোকে রাজনৈতিক আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন সেগুলো হিসেবে বলা যেতে পারে। আর থার্ড হচ্ছে বিপ্লব না কেন এটাকে, কারণ হচ্ছে বিপ্লব হচ্ছে একটা রাষ্ট্র কাঠামোর মৌলিক জায়গা বদলে দেয়। আপনি যদি ফ্রেঞ্চ রেভলিউশন দেখেন, এটা রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র থেকে রিপাবলিকে চলে আসছে। আপনি যদি ইরানিয়ান রেভলিউশন দেখেন, সেখানে রাজতন্ত্র ছিল, রেজা শাহ পাহলভির শাসন চলছিল, সেখান থেকে একটা সকল পক্ষর মতের রেফারেন্ডামের ভিত্তিতে এটা একটা ইসলামী বিপ্লবে টার্ন করেছে। আপনি যদি কিউবান রেভলিউশন দেখেন একই রকম, চাইনিজ মাও সেতুংয়ের যদি রেভলিউশন দেখেন, কমিউনিস্ট রেভলিউশন 49-এ, বলশেভিক রেভলিউশন সেই 1918-19 সালে, এটা যেটা করে পুরো রাষ্ট্রের ক্ষমতার কাঠামো বদলে দেয়। যে যারা যারা ক্ষমতায় ছিলেন, যে কাঠামোতে ছিলেন, এই কাঠামো বদলে একটা নতুন কাঠামো তৈরি হয়েছে। 24-এ এটা বিপ্লব হতে পারত যদি আমরা চুপ্পুকে সরাই দিতাম, যদি আমরা 72-এর সংবিধানকে সাসপেন্ড করতে পারতাম, যদি আমরা পুরাতন রাষ্ট্র কাঠামো, বন্দোবস্ত, এই আমলাতন্ত্র, সামরিক বেসামরিক এই পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতাম, সবাইকে নিয়ে জাতীয় সরকার করতে পারতাম। এই আইডিয়াগুলো ডেভেলপ করতে পারলে তখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হইতো। তখন এটাকে আমি বিপ্লব বলতে পারতাম যে একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মোটা দাগে এই পরিবর্তনগুলোর আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সামান্য কিছু বাস্তবায়ন হয়েছে, কিন্তু মোটা দাগে এগুলোর পরিবর্তন হয়নি। আর বিপ্লব আরো বেশি রক্তাক্ত হয়। আপনি দেখবেন যে আমাদের 24-এর ঘটনাতে কতজন লোক মারা গেছে পুরো সময়টা জুড়ে। 5ই আগস্ট পর্যন্ত যদি ধরেন, আওয়ামী লীগের কয়জন লোক মারা গেছে? 28-30 জন লোক মারা গেছে। পুলিশের 45 জন সদস্য মারা গেছেন। তো বিপ্লবে তো হাজার হাজার মানুষ মারা যায়, এবং যাদেরকে উৎখাত করা হয় তাদের কোনো প্রোটেকশনের জায়গা থাকে না, তাদেরকে নির্বিচারে নির্মূল করা হয়। তো 5 তারিখের পরে আওয়ামী লীগের কয়জন নেতাকর্মীকে হত্যা করেছে? যাদেরকে ধরতে পারা গেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা ক্যান্টনমেন্টে, 623-24 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। আমাদের সামরিক বাহিনী হাসিনাকে পালানোর সুযোগ করে দিয়েছে। হাসিনাকে তো ধরা যায় নাই, হাসিনাকে ধরে তো হত্যা করা হয়নি। অতএব এই ঘটনাগুলো না ঘটার কারণে এটাকে বিপ্লব বলবার সুযোগ নাই। 75-এর পট পরিবর্তনের ঘটনাকে অনেকে একই রকম বলে, বাট আমি ওটাকে একটা সামরিক অভ্যুত্থানের জায়গা থেকে দেখি আর কি। বাট ওটা খুব পপুলার ছিল, যেহেতু শেখ মুজিব একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছিল সেই কারণে। তো মোটা দাগে এই জন্য আমাদের নিকটতম ইতিহাসে 24-এর মতো বড় ঘটনা আমি দেখছি না। এই জন্য গণ অভ্যুত্থানও বলা যাচ্ছে না, কারণ মানুষের যে আকাঙ্ক্ষার স্ফুরণ হয়েছে এটা অন্য সময় হয়নি। আপনার কাছে এই গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জনটা কি? গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস, জনমানুষের রাজনৈতিক হয়ে ওঠা, রাজনীতিবিদ না, রাজনৈতিক হয়ে ওঠা। রাজনৈতিক হয়ে ওঠা বলতে আমি কি বোঝাচ্ছি, যে সে যে একটা দেশে বাস করে, বাংলাদেশে, এটার মানেটা কি? বাংলাদেশি হওয়াটা মানে কি? আপনি কিসের ভিত্তিতে বাংলাদেশি? আপনি অপরের ভিত্তিতে বাংলাদেশি হতে হয়। আপনি ভারতীয় না, আপনি বার্মিজ না, মিয়ানমারের লোক না, এই না সাপেক্ষে আপনাকে বাংলাদেশি হইতে হয়। অতএব সেই যে পলিটিক্যাল কনসিয়াসনেস, যে আমার শত্রু সাপেক্ষে আমি বাংলাদেশি, ভারত যে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, বার্মা যে আমার সার্বভৌমত্বের শত্রু, এইটা বুঝতে পারার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাংলাদেশি হয়ে উঠবেন। অতএব যেই তরুণ প্রজন্মের ব্যাপারে আমরা খুব হতাশ ছিলাম, যে তারা আসলে বাংলাদেশ নিয়ে ভাবে কিনা, তারা আসলে বাংলাদেশকে ওন করে কিনা, তারা কি আসলে শুধু পাবজি খেলে সময় নষ্ট করছে, তারা কি টিএসসিতে ফুচকা খেয়ে, প্রেম করে, গান শুনে, খেলা দেখে তাদের জীবন যৌবন শেষ করে দিচ্ছে, মাদক, ইয়াবা, ফেন্সিডিলে বুঁদ হয়ে আছে, না তারা আসলে দেশ নিয়ে ভাবছে? তা আমরা দেখলাম যে তরুণদের একটা বিশাল অংশ যারা অ্যাক্টিভলি, ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, বিভিন্ন ফর্মে, অনলাইনে অফলাইনে এই আন্দোলনে অ্যাক্টিভ ছিল। তারা মাঠে নেমেছে, শত শত তরুণ তরুণীরা জীবন দিয়েছে। এই পলিটিক্যাল কনসিয়াসনেসটা একটা খুবই পাওয়ারফুল জায়গা, যেটাকে আমি বলছি যে আমার গত 800 বছরের ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল কালেকটিভ মেমোরি। তথ্য প্রযুক্তির কারণে অন্য কোনো বড় ঘটনা নিয়ে এত স্মৃতি নাই, যেটা বাংলাদেশের এখন 8-10 বছরের একটা ছেলেমেয়েরও এই স্মৃতি আছে 24কে নিয়ে। কোনো না কোনো ফর্মে একটা স্মৃতি। সে একটা মিছিল দেখেছে, সে একটা খবর দেখেছে, সে একটা গুলির শব্দ শুনেছে, সে তার মায়ের সাথে, বাবার সাথে মিছিলে গেছে, তার মা পানি উপর থেকে ছিটা দিয়েছে, অথবা বাচ্চা ছেলেটা নিজে আপেল ছুঁড়ে মেরেছে। এরকম বিভিন্ন ফর্মের মেমোরি, স্মৃতি
তার এই 24কে নিয়ে আছে, অথবা এত কালেকটিভ পাওয়ারফুল কালেকটিভ মেমোরি অন্য কোনো ঘটনাতে নাই। তো সেটা আমি বলবো অবশ্যই একটা বড় ঘটনা, সবচেয়ে বড় অর্জন আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে ছোটখাটো অনেকগুলো অর্জন আছে, যে আওয়ামী ফ্যাসিবাদ, দিল্লির আধিপত্যবাদ, দুইটাকে মিলে তো যুদ্ধটা হয়েছে এখানে 24-এর। এই যুদ্ধে শুধু আওয়ামী লীগ পরাজিত হয়নি, দিল্লিও পরাজিত হয়েছে। দিল্লির 80 বছরের বিদেশ নীতিতে সবচেয়ে বিপর্যয়কর ঘটনা হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থান। তার জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে 71-এর বাংলাদেশ, আর সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে 24-এর বাংলাদেশ। অতএব এই এত বড় একটা ঘটনার বাস্তবতা হচ্ছে আমাদের একটা বড় অর্জন, যে আওয়ামী ফ্যাসিবাদ এবং দিল্লির আধিপত্যবাদকে একসাথে লড়াই করেছে এদেশের ছাত্র, সিপাহী, জওয়ান, জনগণ, সবাই সবাই মিলে। এরপরে ছোটখাটো অর্জন হচ্ছে যে আমরা 25 বছর পরে মোটা দাগে সবাই ভোট দিয়েছি, যেটা 25 বছরে ভোট ছিল না, গণতন্ত্র ছিল না। একটা নির্বাচিত সরকার আসছে, যেটা মোটা দাগে সবাই গ্রহণ করে নিয়েছে 20 বছর পরে। এগুলো আমাদের একটা বড় অর্জন নিঃসন্দেহে। বাট আরো বড় মৌলিক অর্জনের আকাঙ্ক্ষা আছে, যেগুলো এখন অর্জিত হয়নি। সেজন্যই হচ্ছে আমাদের লড়াইটা চলমান। আপনি কিছুক্ষণ আগে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রশাসনিকভাবে বা বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতেও দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। তো 24-এর গণ অভ্যুত্থানটা আসলে যে কারণে হয়েছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, একটা সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। তাই এই অভ্যুত্থানের 2 বছর পরে এসে কি আমরা কি কিছুটা কি মনে হচ্ছে যে কিছুটা ব্যর্থতা থেকে গেল কিনা? এইটা থাকাটা স্বাভাবিক। কারণ হচ্ছে যে ওই যে বললাম যে আপনি তো বিপ্লব করেন নাই। আপনার 24-এর 5 তারিখে যখন রাজনৈতিক দলগুলো সবাই মিলে দৌড়ায় ক্যান্টনমেন্টে চলে গেল, তখনই আলটিমেটলি পরিবর্তনটা কেনাবেচা হয়ে গেল। এবং এটার জন্য বিএনপি মোটা দাগে দল আকারে বিএনপি দায়ী। কারণ বড় দল হিসেবে তার দায়িত্ব ছিল এই পরিবর্তিত পরিস্থিতির নেতৃত্ব দেওয়া, যে আসলে আসেন আমরা সবাই মিলে বসি, কি করার আছে। দ্বিতীয় অংশে দায়ী হচ্ছে, যে কাউকে দায়ী করি ছাত্ররা, যাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে সারা বাংলাদেশ নেমে এসেছে। উচিত ছিল তারা দাওয়াত দিবে সকল রাজনৈতিক দলকে, যে আসেন আমরা এখন মিলে কি করব, আমরা একটা জাতীয় সরকার করি। ক্যান্টনমেন্টে কোনো রাজনৈতিক দল যেতে পারে না। এটা খুবই একটা অগণতান্ত্রিক জিনিস হয়েছে। সেনাপ্রধান দেশের দায়িত্ব নিতে পারেন না, উনি যেভাবে ঘোষণা দিলেন। উনি হয়তো এটা মিন করেন নাই, উনি বলছেন যে আপাতত আইন শৃঙ্খলা এগুলো সব দেখভাল করবার দায়িত্ব সামরিক বাহিনীর। কিন্তু দিন শেষে দেশের দায়িত্ব নেবার তো দায় হচ্ছে রাজনৈতিক দলগুলোর। ঠিক একইভাবে শেখ হাসিনাকে গ্রেফতার না করে বাংলাদেশ বিমান বাহিনীর প্লেনে করে দিল্লি অথবা হ্যান্ডন এয়ারপোর্টে পাঠানোর দায়িত্ব যেটা ওনারা নিয়েছেন, ওনাদের এখতিয়ারটা কে দিয়েছে? হাসিনাকে গ্রেফতার না করে এই কাজটা করবার এখতিয়ার তাদেরকে কে দিল? এই যে 600+ আওয়ামী দোসরদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিলেন, কিন্তু গ্রেফতার করলেন না। তাদের গ্রেফতার করতেন, পরবর্তী সরকার এসে সিদ্ধান্ত নেবে কাকে ছেড়ে দেবে কাকে ছেড়ে দেবে না। গ্রেফতার না করে তাদেরকে আপনি আশ্রয় দিয়ে ছেড়ে দিলেন কেন? অতএব এই ঘটনাগুলো যেটা করেছে, আমাদের রাজনৈতিক দলগুলোর সরকার গঠন করা, জনগণের সরকার গঠন করবার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা নিঃশেষ করে দিয়েছে। একই বিকেলে ওই রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবার বঙ্গভবনে গেছে চুপ্পুর কাছে, এই যে কেন বিপ্লব হইল না, কেন আমাদের আকাঙ্ক্ষাগুলো মিটল না। এইখানে রাজনৈতিক দলগুলো কালেকটিভলি ফেল করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ফেল করেছেন। তারা এখন তাদেরকে কেন আমরা লাইটলি দেখি, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে। তারা একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে, কিন্তু পরবর্তীতে কি করবে এটার জন্য তো তাদের সাফিসিয়েন্ট অভিজ্ঞতা নাই। তারা তো রাজনীতি করে নাই, তাদের তো পরিণত বয়স হয় নাই। তো সেখান থেকে আমরা দেখতেছি যে এইটা একটা বড় ফেইলিয়রের জায়গা, যে আমাদের আকাঙ্ক্ষাগুলো কেন পূরণ হইল না। এবং তারপর তো দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী দোসররা এবং বিএনপির লোকজনরা মিলে আন্দোলন করে পুরো 1.5 বছর তাকে মানে শান্তিতে কাজ করতে দেয়নি আর কি। মানে সকাল বিকাল নির্বাচন দে, মানে যাই চায়, যে বিষয়ে প্রসঙ্গ আসুক, বলা হচ্ছিল দেশের অর্থনীতি কেন খারাপ করছে, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। আপনি দেশে এত আন্দোলন কেন হচ্ছে, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। ব্যাংকে টাকা নাই কেন, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। মানে আপনি যত সমস্যার কথা বলবেন, বিএনপি নেতারা বলছে খালি নির্বাচনটা দেন সব ঠিক হয়ে যাবে। নির্বাচনের পর কি সব ঠিক হয়ে গেছে? সব ঠিক হয়ে যায়নি। তো এটা অন্য আলোচনা। তাই জন্য আমরা বলছি যে আমাদের মোটা দাগে ফেলিওর হচ্ছে যে আমরা একটা জনগণের সরকার করতে পারি নাই 5 তারিখে, যেটার জন্য আরো অনেকগুলো ব্যর্থতা
এবং মানে মানে যেটা কারণে আপনার হতাশা বলতে পারেন অথবা আকাঙ্ক্ষা পূরণ না হওয়া, তার প্রত্যেকটা জিনিসের ঘটনা ঘটেছে। বিএনপি সরকার তো বলেছিল যে নির্বাচনের আগে তারা ক্ষমতায় আসলে তারা জুলাইয়ের সব আকাঙ্ক্ষাগুলো তারা বাস্তবায়ন করবে। এতদিন এসে 6 মাস পূর্ণ হলো, কতটুকু পূরণ করতে পারলো? দেখেন, গতকাল কি আমি মাত্র এটা নিয়ে আমরা এবি পার্টির পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করলাম, এবং জুলাই জাতীয় সনদ গণভোটের রায়ের থেকেও আমরা বিএনপির 31 দফাকে বেশি ফোকাস করেছি। কারণ এইটা যে তার না, এটা সে তো অস্বীকার করতে পারবে না। জুলাই জাতীয় সনদকে সে বলছে এটা প্রতারণার, অনন্ত প্রতারণার দলিল, গণভোটের গণরায়, এটা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, এগুলো মানতে আমরা বাধ্য নই। 31 দফা তো আমরা বানায় দেয়নি, অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশনকেও বানায় দেয়নি, এটা আপনাদের বানানো জিনিস। তো আমরা ওখান থেকে দেখিয়েছি কিভাবে 10-12টা প্রতিজ্ঞা অথবা ওয়াদা তারা ইতিমধ্যে বরখেলাপ করেছেন। এবং যদি ম্যানিফেস্টো ধরি, তাদের নির্বাচনী ইশতেহার ধরি, তাহলে এটা আরো সংখ্যা আরো বাড়বে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 6 মাস এনাফ টাইম না, তারা বারবার বলছে, সত্য তো। 6 মাস তো 1 সেমিস্টার তো হয়ে গেছে। এখন 1 সেমিস্টারে আপনি মানে ফার্স্ট ক্লাস না পাইলেন, পড়াশোনা শুরু করছেন কিনা এতটুকু তো বোঝা যাবে যে আপনি 6 মাস ধরে লেখাপড়া করছেন কিনা। তো সেখানে আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি তার যে টেন্ডেন্সি, তার যে কাজের মানে টেম্পটেশন, যেদিকে সে যাচ্ছে, এই প্রবণতাটা তাকে আলটিমেটলি তার 31 দফা বলেন, সকল সংস্কার, জুলাই গণ অভ্যুত্থান, সবকিছু থেকে দূরে সরায় নিয়ে আসবে। আর বিএনপির ভিতরে জুলাই গণ অভ্যুত্থানে একটা হীনমন্যতা আছে বিএনপি নেতাদের মধ্যে, যেটা শেখ মুজিব, শেখ পরিবার, আওয়ামী লীগের নেতাদের মধ্যেও আছে, যে আমরা সবচেয়ে বড় দল, আমাদের সবচেয়ে বেশি নেতাকর্মী খুন হয়েছে গত 17 বছরে, আমরা সবচেয়ে বেশি মজলুম, সবচেয়ে বেশি মিথ্যা মামলার শিকার হয়েছি, আমরা এত আন্দোলন সংগ্রাম করলাম, কিন্তু আমাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানটা হলো না, মানুষ আমাদের নেতৃত্বে নামলো না, এই পোলাপানের নেতৃত্বে নামলো। এই হীনমন্যতাটা বিএনপির ভিতরে কাজ করছে। এই জন্য দেখবেন জুলাই সেলিব্রেশনটা বিএনপি কিভাবে হজবরলা করে করেছে, কাউকেই তেমন এঙ্গেজ করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম সেলিব্রেশনে কিন্তু দেশের সকল রাজনৈতিক দলকে ইনভলভ করেছে। বিএনপির প্রত্যেকটা প্রোগ্রাম ছিল খুবই মানে মানে দায়সারা গোছের, করার জন্য করা। কাউকে অলমোস্ট আমাদের কাউকেই কোনো রাজনৈতিক দলকে তারা কোনো প্রোগ্রামে দাওয়াত দেয় নাই। এরপরে হচ্ছে ডকুমেন্টারি নিয়ে ঝামেলা হইলো, দেখলেন স্পিকারের প্রোগ্রামে। জুলাই স্মৃতি জাদুঘরে এনসিপির নেতাকর্মীদেরকে ভালোভাবে দাওয়াত দেয় নাই। ইনুস সাহেব গেছেন, ইনুস সাহেবকে তো মেহমান হিসেবে দাওয়াত দেয়নি, ওনাকে অডিয়েন্স হিসেবে দাওয়াত দিচ্ছে, ওনাকে পরে অবশ্য উঠায় নিয়ে উপরে বসাইছেন। মানে কি ধরনের অপমানজনক বাস্তবতা। জুলাই স্মৃতি জাদুঘরে ভারত রিলেটেড যা যা ছিল, ফেলানি থেকে শুরু করে ভারতের কাটাতার, শহীদ, সীমান্ত হত্যা, এগুলো নিয়ে পুরো সেকশন নাই করে দিয়েছে। আবু সাহিদের কোনো ছবি নাই, ওয়াসিমের ছবি দিয়েছে। কেন? ওয়াসিম ছাত্রদল করতো। তাহলে আপনি মানে এইগুলো কেন করছেন? এই দুষ্টামিগুলোর মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বিএনপির জুলাই নিয়ে একটা সিরিয়াস হীনমন্যতা আছে। বিএনপির অনেকেই মনে করেন জুলাই গণ অভ্যুত্থান যদি বেঁচে থাকে তাহলে বিএনপির রাজনীতি গ্র্যাজুয়ালি নাই হয়ে যাবে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তরুণদের ভিতরে কিন্তু বিএনপির গ্রহণযোগ্যতা প্রায় নাই। বিএনপির ভোট ব্যাংক কিন্তু 40-এর উপরে। অতএব যাদের বয়স 40-এর উপরে, 45-এর উপরে, এই ভোট ব্যাংকটা গ্র্যাজুয়ালি কমে যাবে, তরুণদের ভোট ব্যাংক বাড়বে। অতএব বাংলাদেশে একটা নতুন রাজনীতি তৈরি হবে। এই হীনমন্যতা বিএনপিকে এই ভুলভাল সিদ্ধান্ত, সংস্কার বিমুখতা, এগুলোতে ধাবিত করছে। আমরা একটা কিছুদিন আগে আপনার একটা বক্তব্য শুনতে পেয়েছি, আপনি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এটা এবি পার্টির স্লোগান ছিল, যেটা এখন বিএনপি স্লোগানে পরিণত হয়েছে। এটা আসলে কিভাবে হলো এবং আপনি এটাকে কিভাবে দেখছেন? এবি পার্টিতে আমরা যেটা করেছিলাম, যেহেতু কোনো ব্যক্তিকেন্দ্রিক স্লোগান হবে না, আমরা ব্যক্তির রাজনীতি করব না বলেছি, তো সেখানে আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই, যিনি এবি পার্টির প্রতিষ্ঠাতা একজন এবং আপনার জয়েন্ট কনভেনার ছিলেন, সহসভাপতি ছিলেন আর কি, তো ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে আমাদের মিছিল মিটিংয়ের জন্য কিছু স্লোগান রেডি করেন আর কি। তো তাজুল ভাই তখন কিছু স্লোগান রেডি করেছিলেন। আপনি দেখবেন যে আমাদের 21, 22, 23 সালের দিকের যদি মিছিলের ছবি দেখেন, ইভেন তাজুল ভাই নিজে এই স্লোগানগুলো দিয়েছেন যে নেতা নয়, পিতা নয়, সবার আগে বাংলাদেশ, মা নয়, ছেলে নয়, সবার আগে বাংলাদেশ, মেয়ে নয়, কন্যা নয়, সবার আগে বাংলাদেশ।
মানে আমরা বলার চেষ্টা করেছি এই রাজ পরিবারের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ। তো এই স্লোগানটাকে আপনার 2024 সালে গণঅভ্যুত্থান হওয়ার পরে বিএনপি মানিক মে এভিনিউতে একটা কনসার্ট করে, যে কনসার্টের নাম দেয় তারা সবার আগে বাংলাদেশ। এরপর থেকে দেখলাম এটা বিএনপির স্লোগান হয়ে গেল আর কি। একদিন তারেক রহমান একটা বক্তব্যে পল্টনে বললো আর কি সবার আগে বাংলাদেশ। তো সমস্যা নাই, সবার আগে বাংলাদেশ এটা যদি কেউ নিয়ে আমল করে, কারণ নলেজের কোনো পেটেন্ট নাই, মানে জ্ঞানের কোনো মানে মানে মালিকানার প্রশ্ন নাই। তো যদি তারা সত্যি সত্যি সবার আগে বাংলাদেশটাকে বিলিভ করে, ওন করে, এটা তারা পলিসিতে রাখে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সবার আগে বাংলাদেশ স্লোগানটাকে ওন করতে হলে দলের ভিতরে গণতন্ত্র চর্চা করতে হবে। সবার আগে বাংলাদেশ বলতে হইলে দেশের ভিতরে বাংলাদেশের স্বার্থকে চর্চা করতে হবে। তো আমরা 6 মাসে বিএনপি কোন কোন জায়গায় বরখেলাফ করেছে এগুলো মনে করায় দেওয়ার পরে তাদের বুঝতে হবে যে আসলে সবার আগে বাংলাদেশ আছে না সবার আগে ব্যক্তি, দল, বিএনপি সেটা প্রমাণিত হয়েছে। সবার আগে ক্লাউন, টাউট, বাটপার, দুর্নীতিবাজ, ব্যবসায়ী এদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আসলে বাংলাদেশ সবার উপরে আছে কিনা? যদি বাংলাদেশ সবার উপরে থাকে, আপনি স্লোগানটা চুরি করেন, পেটেন্ট করায় নেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনাদের এবি পার্টির প্রেসিডেন্ট মঞ্জুর রহমানকে নিয়ে কিছু বিতর্ক আছে, সোশ্যাল মিডিয়া সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকেই কথা বলে এই ব্যাপারে, যে তিনি দীর্ঘদিন যাবৎ জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন, জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন এবং এর আগে তিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ছিলেন। তার এই অতীতকে এবি পার্টি কিভাবে ব্যাখ্যা করে? কোনো সমস্যা তো নাই, থাকতেই পারে। শেখ মুজিবুর রহমান দেখেন আওয়ামী লীগ করবার আগে সে তো মুসলিম লীগের রাজনীতি করেছে। কলকাতায় যখন সে লেখাপড়া করতো সোহরাওয়ার্দীর সাথে মুসলিম লীগের রাজনীতি করছে। পাকিস্তান আন্দোলনের জন্য দিন রাত খাটাখাটি করেছে। এরপরে হচ্ছে 46-এর যে রায়ট হইলো, হিন্দু মুসলিম দাঙ্গা হইলো, সেখানে সে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে সেই দাঙ্গায় অংশগ্রহণ করেছে। তার আত্মজীবনী পড়লে দেখবেন সেটা আছে। সমস্যা কোথায়? মাওলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তিনি একসময় মুসলিম লীগ করতেন। মুসলিম লীগের আসামের প্রেসিডেন্ট ছিলেন, আসাম যে অ্যাসেম্বলি ছিল সেখানে অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। এরকম বিভিন্ন জন বিভিন্ন রাজনীতি করতে পারে, রাজনীতি করে আবার পরিবর্তনও হতে পারে। আপনি দেখেন যে তাজউদ্দিন আহমেদ সাহেবরা একসময় বাম রাজনীতি করেছেন, ছাত্র ইউনিয়ন করেছেন, সেই মানুষটা তো আবার আওয়ামী লীগে লুকায় গিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, আওয়ামী লীগের নেতা হয়েছেন। একইভাবে দেখেন বিএনপি যখন দল করে, এই দলে কারা আসছেন? মুসলিম লীগের রাজনীতি করছেন সেই মানুষটা আসছে, ন্যাপ ভাসানি করছেন সেরকম মানুষ আসছে, বাম রাজনীতি করছেন সেই মানুষগুলো আসছে। এখন যিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, তো উনি এখন বিএনপি করছেন না। তো এখন মানে পথ পরিক্রমায় পথ চলতে চলতে যদি কেউ বোধ করে যে তার রাজনীতির স্বপ্নটা এক্সিস্টিং দলে পূরণ হচ্ছে না, অন্য কোনো দল করতে হবে, করতেই পারে, কোনো সমস্যা নাই। এবং এই রাজনীতি তিনি অস্বীকার করেন না, তো তিনি সবসময় এটা স্বীকার করেন যে তিনি একসময় জামাত শিবিরের রাজনীতি করেছেন এবং এই করার ভিতরে আমরা কোনো সমস্যা দেখি না। উনি ওনার আগের রাজনীতির যে অংশটুকু প্রাসঙ্গিক, যেটা কল্যাণকর দেশের জন্য, সেটা ধারণ করেন, সেটা বলেন। যেটার সাথে উনি একমত না সেটাও বলেন, এটাই গণতন্ত্র। অনেকে বলে থাকেন যে এবি পার্টি জামাতের বি টিম। এইটা ফান্ডামেন্টালি এই যুক্তিটা দুর্বল কেন? কারণ জামাত একটা ইসলামিক রাজনৈতিক দল, সে একটা ইসলামী রাষ্ট্র করতে চায়, শরীয়ত ভিত্তিক রাষ্ট্র করতে চায়। আমরা করতে চাই না। এবি পার্টি পরিষ্কার করে বলেছে আমরা ধর্ম মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করব না। এটা একটা মানে কল্যাণ রাষ্ট্র গড়বার জন্য একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হবে এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। অতএব ফান্ডামেন্টালি এটা একটা ডিফারেন্ট জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে জামাতের তো নিজস্ব রাজনৈতিক দল আছে, বিডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, যেটা সে নিজের টাকা দিয়ে, নিজের লোক দিয়ে কমিটি করে নিজে নিবন্ধন করবার ব্যবস্থা করেছে। অতএব সেরকম একটা দল থাকতে কেন এবি পার্টি তার হবে আর কি। থার্ড হচ্ছে যে কাঠামোগতভাবে যদি আমাদের কর্মসূচি, গঠনতন্ত্র এগুলো সব পর্যালোচনা করেন, তাহলে আপনারা দেখবেন যে কাঠামোগতভাবে জামাতের রাজনীতির সাথে এখানে কোনো কিছুর মিলের জায়গা নাই। একমাত্র কানেকশনের জায়গা হচ্ছে এখানে এমন কিছু মানুষ আছেন যারা একসময় জামাত শিবিরে রাজনীতি করেছেন। এখন ওইটা চিন্তা করলে তো আপনি আওয়ামী লীগকে কমিউনিস্ট পার্টি বলতে পারবেন, কারণ আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদের একটা বিশাল অংশ একসময় কমিউনিস্ট পার্টি করতো, ছাত্র ইউনিয়ন করতো। আপনি বিএনপিকেও বলতে পারবেন এটা কমিউনিস্ট পার্টির একটা বি টিম, কারণ বিএনপিতে প্রচুর নেতা আছে যারা একসময় বাম রাজনীতি করেছেন। আপনি বিএনপিকে মুসলিম লীগের বি টিম বলতে পারবেন, কারণ বিএনপিতে অনেক লোক আছে যারা একসময় মুসলিম লীগের রাজনীতি করতো। যেমন ধরেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনার পুরো পরিবার মুসলিম লীগের সভাপতি ছিল তার বাবা, তো দেখি মুসলিম লীগের বি টিম।
বিষয়টা হচ্ছে বর্তমান রাজনীতির কর্মকাণ্ডের জায়গায় কর্মসূচি দিয়ে বিবেচনা করতে হবে কার রাজনীতিটা আসলে কি রকম। তো ফান্ডামেন্টালি হচ্ছে এই রাজনীতি জামাত থেকে অনেক আলাদা। এর মধ্যে কি মিলের জায়গা নাই? আছে। আমরা তো একটা 11 দলীয় ঐক্য আছে আমাদের। এই ঐক্যের জায়গাটা কোথায়? বিচার সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়ন, 24-এর যে অপরাধগুলো হয়েছে, আপনার গণহত্যা হয়েছে, সেগুলোর বিচার, সেটা জামাতও চায়, এবি পার্টিও চায়। অতএব এই চাওয়ার জায়গাতে আমরা ওই জায়গাটা নিয়ে একসাথে কাজ করছি, কিন্তু বাকি সবার রাজনীতি তো আলাদা আলাদা ফর্মে আছে। অতএব সেই জায়গাতে এটা আওয়ামী লীগের সময় কথাগুলো বলা হয়েছে, এবং যে কারণে আমাদের নিবন্ধন পর্যন্ত দেওয়া হয়নি যে এইটা সন্দেহ করে যে সে আসলে বি টিম, তার সাথে আসলে গোপনে গোপনে সম্পর্ক আছে। তো সেটা তো আসলে হয়নি, সেটা তো প্রমাণ করা হয়েছে যে আসলে বি টিম না। সংবিধান সংস্কার নিয়ে এখনো পর্যন্ত আলোচনা চলছে। নির্বাচনে আগেও ব্যাপক আলোচনা হয়েছে, এই নিয়ে সবাই একমত ছিলেন আপনারা যে সংবিধান সংস্কার হবে, যার কারণে গণভোটও হলো এবং গণভোটে হা জয়যুক্ত হলো। কিন্তু এখন পর্যন্ত বিএনপি সরকার কেন গড়িমসি করছে? দেখেন, ওই যে বললাম যে বিএনপির জুলাই নিয়ে একটা হীনমন্যতা আছে। বিএনপি মনে করতেছে জুলাই কেন্দ্রিক যা যা হয়েছে এগুলো বাস্তবায়ন করলে তার রাজনীতি থাকবে না। এই জন্য সে সবকিছু তার মতো করে করতে চাচ্ছে, যে যা কিছু আমি বুঝি, আমিই করব, আমি আমার মতো করে করব। প্রবলেমটা যেটা হয়েছে যে এইটা করতে গিয়ে সে প্রচ্ছন্নভাবে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই জাতীয় সনদ, এরপর হচ্ছে গণভোটের গণরায়, এগুলোর বিপক্ষে তাকে অবস্থান নিতে হচ্ছে। এবং সংবিধান তার ভিতর একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন, আমরা কিন্তু বারবার বলেছি 72-এর সংবিধান সাসপেন্ড করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়। শুধুমাত্র বিএনপির কারণে এটা করা যায় নাই। কারণ কি? বিএনপি মনে করছে যে এইটা করলে পরে দিল্লি নাখোশ হইতে পারে, এইটা করলে পরে আমার যে একটা আওয়ামী ভোট পাওয়ার সম্ভাবনা আছে, আওয়ামী বুদ্ধিজীবীদের যে সমর্থন আছে, বাংলাদেশের সমাজের সোকল সেকুলার লিবারেল গোষ্ঠীর ভোট পাওয়ার যে সম্ভাবনার জায়গাটা আছে, সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। অতএব সেটা আমার দরকার নাই। অতএব বিএনপি মনে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে 5th অ্যামেন্ডমেন্ট এখানে যোগ করেছে, 5ম সংশোধনী যোগ করেছে, এটা যোগ করে দিলেই বিএনপির দায় সারা হয়ে যাবে, কাজ চলে যাবে। অতএব সেই জায়গাতে সেই জন্য সংস্কারের পথে না গিয়ে সংশোধনীর পথে গেছে। কিন্তু বিএনপির 31 দফার প্রথম দফা কিন্তু সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হইবে, প্রথম দফা। এবং পুরো ঐকমত্য কমিশন কিন্তু বিএনপির এই এক দফার সাথে, প্রথম দফার সাথে একমত হয়েছে। এই জন্য আমরা কিন্তু যে অধ্যাদেশ ছিল, গণভোটের গণরায়ের অধ্যাদেশ, তারপরে জুলাই সনদের যে অর্ডার ছিল, আদেশ ছিল, এখানে কিন্তু পরিষ্কার করে বলা ছিল যে এই সংসদটা 2টা রোল প্লে করবে। তারা নির্বাচনের মানে যেদিন মানে ক্ষমতা গঠন করা হবে, যেদিন সরকার গঠন করা হবে, এমপিরা যেদিন শপথ নেবেন, তারা 2টা শপথ নেবেন। নির্বাচন কমিশন থেকে, সংসদ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল আপনার শপথের রিলেটে, সেখানে কিন্তু নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার 2টা শপথ পাঠ করানোর কথা। যে একটা হচ্ছে জাতীয় সংসদ সদস্য, দ্বিতীয়টা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সে শপথ নেবেন। জামাত সহ বিরোধী দলীয় এমপিরা শপথটা নিয়েছেন, বিএনপি শপথটা নেয় নেই, কারণ সে বলছে এটা সংবিধানে নাই। তো এই জায়গাতে এসে বিএনপি নিজের জালে নিজেকে আটকে ফেলছে। যেই সংস্কার সে করতে চায় বলে দাবি করছে, এগুলো সংশোধনী দিয়ে আসলে করতে সে পারবে না। কারণ এগুলো সংবিধানের বেসিক কাঠামো বলা হচ্ছে, মৌলিক কাঠামো। সংবিধানের মৌলিক কাঠামোতে হাত দিতে হলে সংস্কারে যেতে হবে। সংশোধনী বলতে বোঝানো হয় যে আপনি একটা প্যারাগ্রাফ যোগ করবেন, একটা ওয়ার্ড যোগ করবেন, একটা লাইন বাদ দিবেন, আবার নতুন করে লিখবেন, এইরকম ছোটোখাটো জিনিস। ধরেন আপনার একটা ঘরের ভিতরে একটা দালানের একটু রং খসে গেছে, একটু এক জায়গাতে একটা ইট বের হয়ে গেছে, এক জায়গাতে বাচ্চারা আঁকাআঁকি করছে, এটাকে রং করতে হবে, এগুলো হচ্ছে সংস্কার। কিন্তু ভূমিকম্পের পরে আপনার পুরো দালানের পিলারটাই নড়ে গেছে, এখানে আপনি নতুন করে 2টা ইট বসায় দিলে সমাধান হচ্ছে না, দালানটা ভেঙে নতুন করে করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানটা হচ্ছে ওরকম একটা ঘটনা। এখানে শুধুমাত্র সংবিধানের 142 ধারা দিয়ে সংশোধনী করলে হচ্ছে না, এইটা সংস্কার করতে হবে আমূল জায়গাতে। তা না হলে যেটা হবে, পরবর্তীতে কোনো একটা সরকার যদি কেউ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে, চ্যালেঞ্জের মুখোমুখি হলে এই সংশোধনীগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো সংবিধানের যে মৌলিক কাঠামো আছে তার সাথে সাংঘর্ষিক। অতএব বিএনপি এই যুক্তিটা অ্যাভয়েড করছে এবং সে নিজে একটা খাদে পড়ার পথ তৈরি করতেছে। আপনি একসময় একটা বক্তব্য বলেছিলেন যে বিএনপি
কখনোই সংবিধান সংস্কার করবে না, আজ হোক বা পরে হোক, আপনি কি আপনার ওই বক্তব্য এখনো ঠিক হ্যাঁ, আছে কিনা? আপনি দেখতে পাচ্ছেন তারা সংসদেও আপনার সংশোধনী কমিটি করেছে। এই কমিটি করার কোনো এখতিয়ার নাই, কিছু প্রয়োজন ছিল না এগুলো করবার। আবার বলেছে বিরোধী দল তো এখানে যোগ দেয়নি, কেন যোগ দিবে এখানে? বিরোধী দল তো শপথই নিয়েছে সংস্কার করবার, তা আপনার আবার সংশোধনী কমিটিতে তাকে যোগ দিতে হবে কেন? প্রয়োজন নাই তো। তো বিএনপি তো পরিষ্কার করে দিয়েছে, এবং আমাদের মাননীয় সালাউদ্দিন ভাই উনি তো বলছেন নির্বাচনে হওয়ার জন্য আমরা যা বলছে সব হ্যাঁ হ্যাঁ বলছি। তো এটা তো কাইন্ড অফ এ পলিটিক্যাল ফ্রড, একটা রাজনৈতিক প্রতারণা জাতির সাথে। এবং আমি নিশ্চিত যে দেশের মানুষ এটা ভুলবে না, কোনো না কোনো ফর্মে এটার একটা উত্তর আসবে এক সময়। আপনার বর্তমান রাজনৈতিক অবস্থান বাংলাদেশের জন্য সম্ভাবনা নাকি ভবিষ্যৎ রাজনৈতিক অস্থিরতার কারণ? অস্থিরতার তো কারণ নাই, কারণ হচ্ছে বাংলাদেশে শুধু এবি পার্টি না, এখন বিরোধী দলের কেউই সরকারকে টেনে হিচড়ে নামানোর জন্য চেষ্টা করছে না, এবং ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। যেটা হচ্ছে সবাই নিয়মতান্ত্রিক বিরোধী দলের রাজনীতি করছে সংসদে এবং সংসদের বাইরে। তো সেখানে আমরা বোধ করছি যে গণতান্ত্রিক রাজনীতির যে ধারা তৈরি হওয়া দরকার, সেখানে সরকারের সমালোচনা এবং রাজপথে প্রতিবাদ, দুইটা জিনিসের একটা সমন্বিত জায়গা থাকতে হবে। এবং এটা কোনোটা করতে গিয়েই আমরা আইন এবং রাষ্ট্রের যে কাঠামোগত জায়গা আছে এটা কোনোটা ভেঙে ফেলবো না, অথবা এটা অতিক্রম করে যাব না, বাইপাস করব না। এবং সেই জায়গাতে সরকারেরও দায়িত্ব আছে, যেন সরকার আওয়ামী লীগের মতো কোনো সময় বিরোধী দলকে নির্মূল করবার চেষ্টা না করে, তার গণতান্ত্রিক প্রতিবাদের জায়গা যেন সংকুচিত করে না দেয়। সেই দুইটা জিনিস মাথায় রাখা দরকার। বিরোধী দল আকারে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সরকারকে জবাবদিহিতা করা, প্রত্যেক দিন জনগণের হয়ে কথা বলা, এবং নিজেদেরকে সরকারি দল আকারে এই যোগ্যতাটা প্রমাণ করা যে আসলে আমরাও ক্ষমতায় গেলে দেশ ভালো চালাইতে পারবো, বেটার আইডিয়াজ আছে, বেটার অল্টারনেটিভস আছে সরকারি দলের থেকে। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং এতে সরকার অস্থির হবার জন্য কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। বর্তমানে এবি পার্টি এবং তার ছাত্র সংগঠনগুলোর অবস্থান কেমন আছে? মাঠে তারা কতটা শক্তিশালী আছে? আমাদের এখন ধরেন 34-35টা জেলাতে কমিটি আছে, ছাত্র সংগঠনেরও বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মহানগরীতে কমিটি আছে, তারা কাজ করছে। বাংলাদেশে দল তৈরি করবার জন্য যে পরিমাণ আর্থিক সক্ষমতা লাগে, আমাদের মতো দলগুলোর আর্থিক সক্ষমতা যথেষ্ট ঘাটতি আছে। এই জন্য কর্মসূচি পালন করা থেকে শুরু করে বড় মোটা দাগে দল বাড়ানো, দল বড় করা, এটার পিছনে যে খরচ দরকার, এই খরচ না করতে পারলে আবার দল বড় হয় না। তো এই কাঠামোগত সংকটের ভিতরে আমরা থাকি মোরললেস সব সময়। তারপর এগুলো নিয়ে চেষ্টা করতে হয়, আমাদের সামর্থ্য মোতাবেক আমাদেরকে কর্মসূচি দিতে হয়, পালন করতে হয়, রাজপথে এবং ইনডোরে আউটডোরে উপস্থিত থাকতে হয়, ভিজিবল থাকা লাগে, এবং এটা একটা চলমান প্রসেস, এবং এই প্রসেসের মধ্য দিয়ে দল বড় হবে বলে আমরা বিশ্বাস করি। এবার নির্বাচনে এবি পার্টি একটি আসনও পায়নি, এর পেছনে আপনি কি মনে করেন প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে যে ইলেকটোরাল পলিটিক্সের যে প্রস্তুতি, যে কাঠামোগত সংকট আছে বাংলাদেশে, যে বাংলাদেশের ভোটের প্রধানতম সংকট হচ্ছে এদেশে ভোটার নাই। যদিও নির্বাচন কমিশন বলে দিয়েছে যে 12,76,00,000 ভোটার আছে, কিন্তু এর ভিতরে এই সংখ্যাটা হচ্ছে 18 বছর বয়সী মানুষের একটা তালিকা, যাদের অধিকাংশ আসলে ভোটার না। ভোটার না কেন বলছি? যারা আসলে চিন্তায় ভোটার না, সংখ্যায় ভোটার, বয়সে ভোটার। তো বয়সে ভোটার হওয়া আর চিন্তায় ভোটার হওয়াটার ভিতরে ফান্ডামেন্টালি পার্থক্য আছে। যে অধিকাংশ ভোটার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ভোট দিচ্ছেন না, যে আসলে কাকে ভোট দিলে দেশের জন্য ভালো হবে, কেন ভালো হবে, কাকে দেব কাকে দেব না, এই বেঞ্চমার্ক কনসিডারেশনটা নাই। বাট এইটার সংখ্যাটা বাড়ছে গ্র্যাজুয়ালি, মানে চিন্তায় ভোটার, বিবেকের ভোটার, এই ভোটার সংখ্যাটা বাড়ছে। এই জন্য হচ্ছে আমরা যে সকল জনপদে ধরেন নির্বাচন করতে গেছি, সেখানে পুরাতন মুরব্বী রাজনৈতিক কর্মীরা আছেন, মুরব্বী বেশি, খুবই নিম্নবিত্ত মানুষ, খুবই মানে অজপাড়াগা বলতে পারেন, পুরাতন চিন্তার মানুষ। তো পুরাতন চিন্তার ভোটাররা তো আসলে ওই 2-3টা মার্কার ভিতরে তার মনস্তত্ত্ব সীমাবদ্ধ হয়ে আছে, ধানের শীষ, নৌকা, লাঙ্গল, কারণ এর বাইরে তো গত 50 বছরে সে কিছু দেখে নাই। অতএব সেই জায়গাতে নতুন দল, নতুন মার্কা, নতুন প্রার্থী নিয়ে ঢোকাটা, এই পরিচিতিটা অনেক জটিল একটা চ্যালেঞ্জের জায়গা, যেটা আমাদেরকে গ্র্যাজুয়ালি মোকাবেলা করতে হবে।
আমাদের এবং একটা বিশাল জনগোষ্ঠী আপনার মোবাইল ইন্টারনেটের সাথে পরিচিত না। অতএব এই জনগোষ্ঠীর কাছে পুরাতন রাজনৈতিক দলগুলোর একটা একটা গ্রহণযোগ্য জায়গা আছে। তারা মনে করে এগুলোই ভালো টালো আর কি, যা আছে টাছে এগুলোর মধ্যেই কিছু একটা হবে আর কি। এরপরে হচ্ছে টাকা, একটা বড় জায়গা, যে নির্বাচনে যে পরিমাণ টাকা এবং মাসল পেশি শক্তি দেখাইতে হয় ক্ষমতার রাজনীতিতে, ভোটের রাজনীতিতে আমাদের এগুলো ছিল না, আমাদের এখানে প্রচন্ড ঘাটতি ছিল। এরপরে হচ্ছে যে আপনার আরেকটা বড় সমস্যা হচ্ছে দল। আমরা যেসব জায়গাতে নির্বাচন করতে গেছি আমাদের দল সেসব জায়গাতে শক্তিশালী না। শুধু আমাদের দল না, পুরো জোট 11 দলীয় ঐক্যই খুবই দুর্বল সাংগঠনিকভাবে, যেখানে তার নিজেরও নির্বাচিত হবার কোনো সম্ভাবনা নাই। অতএব সেরকম একটা জায়গায় আমরা যে পরিমাণ ভোট পেয়ে, আমি যে পরিমাণ ভোট পেয়ে হেরেছি, আমার ওইখানে কোনো এমপি কোনোদিন এত পরিমাণ ভোট পায় নাই, যেতে নাই। তারপরে তো ধরেন ইঞ্জিনিয়ারিং এর সমস্যা আছে। আমার প্রায় 25-30% কেন্দ্রে এজেন্ট ছিল না, মারধর করে বের করে দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে। প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে প্রিজাইডিং অফিসারদেরকে অস্ত্র ধরে ভোট টাকায় নিয়ে গেছে, এবং সেনাবাহিনী অথবা আইন শৃঙ্খলা বাহিনী যেতে যেতে 2 ঘন্টা লাগে। তো এইরকম অনেকগুলো মাল্টিপল রিজন আছে। মোটা দাগে হচ্ছে বিরোধী দলের জেতার মতো সিট এগুলো না আর কি, যেগুলোতে আমরা নির্বাচন করেছি। বাট তারপরে হচ্ছে আমরা সেই তুলনায় অনেক বেশি ভোট পেয়েছি। আপনি যদি অন্য জায়গার থেকে কম্পেয়ার করেন অথবা ওই আসনের প্রিভিয়াস ইলেকশনের রেজাল্টের সাথে কম্পেয়ার করেন, আমাদের ভোট একেবারে কম না। এবং এই ভোটটা হলো খুবই চিন্তার ভোটার, যারা বুঝে শুনে এই মানুষগুলো ভোট দিয়েছে, যারা বোধ করেছে যে আসলে কাকে ভোট দিলে এলাকার জন্য লাভ হবে, কে আসলে আমার হয়ে সংসদে কথা বলতে পারবে। অতএব সেটা মোটেই হতাশাজনক না আর কি। আপনাদের 11 দলীয় জোটটা সবাই বলে থাকে যে জামাতের নেতৃত্বাধীন জোট, এবং পুরো 11 দলীয় ঐক্যটাই জামাত লিড করছে। এবং আপনি যেটা বললেন যে আপনাদের যে জায়গাগুলোতে নির্বাচন করার কথা করেছেন, সেই জায়গাগুলো খুবই দুর্বল জায়গা ছিল। এরকম কি মনে হচ্ছে কিনা যে জামাত আপনাদের সাথে প্রতারণা করছে বা আপনাদের উপর কর্তৃত্ব খাটাচ্ছে? না, ওইটা আমার কাছে মনে হয়নি কখনোই। একটা বিষয় হলো যার নিজের দল দুর্বল সে আমাকে কিভাবে সাহায্য করবে। ধরেন পদ্মার ওই পারে 10টা জেলাতে জামাত খুবই দুর্বল সংগঠন, তার নিজেরই ভালো সংগঠন নাই। তো যার নিজের নাই, যার নিজের হাড়িতে ভাত নাই, সে আপনাকে পোলাও কোরমা খাওয়াবে কিভাবে? এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তো এই জন্য প্রতারণা করছে। তার থেকে আমি যেটা বলবো যে নির্বাচনের আগে আমাদের সাথে আসন বন্টন নিয়ে জামাতের আচরণটা সুন্দর হয়নি, খুবই অসুন্দর আচরণ করেছে। এবং সেটা আমরা জামাতের ফোরামে এটা বলেছি আর কি, ওনাদের নেতাদের সাথে আমি বলেছি। কিন্তু এর মানে এটা না যে নির্বাচনে তারা আমাদের সাথে বিমাতাসুর বা আচরণ করেছে অথবা সাহায্য করে না, এই ব্যাপারটা সেটা আমরা মনে করি না। ভবিষ্যতে কি এবি পার্টি একক নির্বাচন করবে না কোনো বড় রাজনৈতিক দলের অংশ হিসেবে? এটা এখন বলা তো মুশকিল। ধরেন আমাকে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমি ঢাকা উত্তরে সিটি কর্পোরেশনের নির্বাচন করবার জন্য। এখন আমি এককভাবে করব না যার যার দল শেষে করবে, এটা আর একটু ম্যাচিউর নির্বাচন আসলে পরে বোঝা যাবে। জামাত প্রার্থী দিয়ে দিয়েছে, এনসিপিরও সমস্ত প্রার্থী ঘোষণা করেছে, দেখা যাক কি হয় আর কি। সাম্প্রতিক সময় আমরা সোহেল তাজের একটা বক্তব্য শুনেছি যে উনি যে ডিসেম্বরে হাসিনা ফিরে আসবে, এই কেন্দ্রিক উনি যে মন্তব্য করেছেন যে হাসিনা আসলেই ফিরে আসবে না, উনি জাস্ট এটা টেস্ট করতেছেন ওনার নেতাকর্মীরা সক্রিয় আছে কিনা, মাঠে থাকছে কিনা। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, সোহেল তাজ ভাই অথবা ওনার পরিবারের ব্যাপারে আমার ইতিবাচক ধারণা আছে। তাজউদ্দিন সাহেব সম্পর্কে মিক্সড রিয়েলিটি বিশ্বাস করি আমি। তো একটা বিষয় হচ্ছে যে ওনাদের কথা আপাত দৃষ্টিতে শুনতে ভালো লাগলেও মাথায় রাখতে হবে যে দিন শেষে ওনারা কিন্তু আওয়ামী লীগ। যে জিনিস আওয়ামী লীগ সেই জিনিসই ভারতের। আর ভারতের কোনো প্রোডাক্টকে কোনো ফর্মে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এবং 75 পরবর্তী বাস্তবতা দেখেন, তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে তার যে অবদান, শেখ মুজিব সে অবদানকে তো পাত্তা দেয়নি, তাকে মন্ত্রিসভা থেকে বের করে দিয়েছে। বাকশাল করবার পরে তাজউদ্দিন আহমেদ নিজে ওখান থেকে সরে আসছে। 75-এর 15 আগস্টে একটা ঘটনা ঘটবে, এটা তাজউদ্দিন আহমেদ কিন্তু নিজে শেখ মুজিবকে বলে আসছে যে মুজিব ভাই, আপনি আপনাকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা থেকে দূর করবার ব্যবস্থাটা রাখলেন না। এর মানে কি? শেখ মুজিবকে সরাইতে হইলে অগণতান্ত্রিক ভাবে করতে হবে। তাই তো হয়েছে 75-এর 15 আগস্ট, অগণতান্ত্রিক পদ্ধতিতে শেখ মুজিবকে সরাইতে হয়েছে। কিন্তু 75 পরবর্তী আওয়ামী লীগের দায়িত্ব কে নিয়েছে? এই সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিন। তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ছিলেন।
তাহলে এখন মাথায় রাখতে হবে যে ক্রিটিক্যাল টাইমে, বিপদের সময় কিন্তু এই পরিবারটা আওয়ামী লীগের হাল ধরেছে। 81-তে এসে আবার শেখ হাসিনা দায়িত্ব নিয়েছে। অতএব এই মানুষগুলো মানে আওয়ামী লীগের সমালোচনা করে, কিন্তু এই করাটাকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, জুলাইয়ের পরিবর্তনের শক্তি এইভাবে পড়বার কোনো সুযোগ নাই। দিন শেষে তারা আওয়ামী লীগ, তারা পারিবারিকভাবে আওয়ামী লীগ, এবং তাদেরকে তাদের ঐতিহাসিক রোলের জায়গা থেকে বিবেচনা করতে হবে। তাই শুনতে যতটাই ভালো লাগে, বিশ্বাস করবার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের রাজনীতি যদি নতুন রূপে ফিরে আসে, তাহলে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আওয়ামী লীগের রাজনীতি ফিরবে না বাংলাদেশে, ফুল স্টপ। ইটস এ ডেড কেস। সম্প্রতি ভারতের রয়ের প্রধান বাংলাদেশে সফর করেছে। এটা যদিও খুব ভালোভাবে হাইলাইট করা হয় নাই, একটু গোপনীয়তা রাখা হয়েছে। বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? খুবই স্বাভাবিক বিষয়। পৃথিবীতে মোটামুটি গোয়েন্দা সংস্থার লোকজন গোপনেই এক দেশ থেকে আরেক দেশে যায়। বাংলাদেশে ডিজিএফআই এর প্রধান দায়িত্ব পাওয়ার পরে ভারতে গেছে, পাকিস্তানে গেছে। এগুলো তো প্রেস কনফারেন্স করে জানানো হয় না। গোয়েন্দা সংগঠনগুলো, গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা থাকেন, তারা এই নীরবী নিভৃতে কাজ করেন, এটা তাদের কাজ আর কি। বিষয়টা হচ্ছে রয়ের প্রধান আসছে, কেন আসছেন এবং ওই সময়টা কোন সময়টা। দীনেশ ত্রিবেদী, সার্জিও গোর আসলো তার কয়দিন আগে, এবং চেষ্টা করা হচ্ছিল যে কোনোভাবে তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্সের মিটিংয়ে সাইড লাইনে যোগ দেওয়ার চেষ্টা করা যায় কিনা। নিরাপত্তা ইস্যু আছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিরিয়াস কনসার্ন জানানো হয়েছে যে কিছু রেড লাইট আছে। তারেক রহমান যদি ভারতে যেতে চায়, এই রেড লাইনগুলো ইন্ডিয়াকে মিট করতে হবে। এই রেড লাইটের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হাসিনাকে ফেরত দেওয়া, শহীদ ওসমান হাদির খুনিদেরকে ফেরত দেওয়া, ডিজিএফআই থেকে শুরু করে আমাদের সামরিক বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ সিনিয়র কর্মকর্তা আওয়ামী আমলের, তারা এখন ভারতে পলাতক অবস্থায় আছে, তাদেরকে ফেরত দেওয়া, যারা অনেকেই গুম, খুন, গণহত্যার সাথে জড়িত। এই ধরনের সিকিউরিটি রিলেটেড অনেক আলোচনা সেখানে হয়েছে এবং হওয়ার যৌক্তিক। কিন্তু এর বাইরে মোটা দাগে আসতে পারে কথাবার্তা, তো থাকা স্বাভাবিক দুই দেশের ভিতরে, কারণ আমরা তো আমাদের মানে দেখা দেখি সম্পর্ক তো নষ্ট হয়ে যায়নি, এবং এই সম্পর্কটা কোনো না কোনো ফর্মে থাকবে। এবং আমার বিশ্বাস বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের রয়ের যে অযাচিত ইন্টারফেয়ারেন্স আছে, স্লিপার সেল আছে, যেগুলো আমাদের পলিটিক্সে ইন্টারফেয়ার করতেছে, অ্যাসাসিনেশন করা, এবং দেখবেন যে আওয়ামী বলয়ে কিন্তু প্রচুরই আলোচনাটা আছে এই আগস্ট মাসে অথবা ডিসেম্বর মাসে, যারা ভারত বিরোধী ফেস আছে, এরকম আরো অনেক হত্যা করা, শরীফ ওসমান হাদির মতো, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন। একটা তালিকাও দেখবেন বিভিন্ন সময় ঘুরে দেখবেন আমাদের নাম আছে সেখানে, হাসনাতের নাম আছে, কাদেরকে হত্যা করতে হবে আগামী দিনগুলোতে। তো এই বিষয়গুলো নিয়ে ভারতের কাছে পরিষ্কার করে জানতে চাওয়া হয়েছে রয়ের কাছে যে এগুলো করলে আপনার সাথে সম্পর্ক বাড়বে কিভাবে। ওসমান হাদিকে হত্যা করার কারণে কি ভারতের সাথে সম্পর্ক তৈরি হওয়ার পথে কি তারা এগোইছে না পিছইছে? অতএব সেটা ভারতকে বুঝাই দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। তাই রয়ের প্রধান আসছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমি রেগুলার ভিজিট আকারে দেখি, এবং বাংলাদেশের আমাদের কনসার্নের জায়গা হচ্ছে আমাদের বাহিনীগুলো, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জাতীয় স্বার্থকে মাথায় রেখে কাজ করছেন কিনা, বুক টান করে সিনা উঁচু করে কাজ করছেন কিনা। যেভাবে আমাদের বিজিবির জওয়ানরা সীমান্তে আমাদের জনগণকে সাথে নিয়ে একসাথে প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন। তো ঢাকাতে যে সকল গোয়েন্দা সংস্থা আমাদের আছেন রাষ্ট্রের, তারা আসলে দেশের মানুষের হয়ে কাজ করছেন কিনা, আমরা ওই জায়গাটাতে বেশি কনসার্ন। সিআইয়ের চিফ আসুক, মোসাদের চিফ আসুক, রয়ের চিফ আসুক, এটা সেকেন্ডারি আমাদের জন্য। বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের বড় একটা উদ্বেগের কারণ হচ্ছে গ্যাস এবং বিদ্যুৎ সংকট। তো আমরা কিছুদিন আগে আমরা তেল সংকটে ভুগেছি অনেকদিন, সেই সংকট কাটিয়ে উঠতে না উঠতে আবার এই বড় একটা সংকটে পুরো দেশ ভুগছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং এই সংকটের দায় আপনি কাকে দিবেন? এই সংকটের দায় আসলে যারা বাংলাদেশ শাসন করেছে গত 30-35 বছর ধরে, সবার, বিএনপি আওয়ামী লীগের কালেকটিভলি, জামাত আংশিকভাবে ক্ষমতার অংশীদার ছিলেন। তো কোনো এককভাবে এটাকে দায় দেওয়ার সুযোগ নাই। আজকে যেটা হয়েছে এটা বিএনপির দায়, বিএনপির কারণে এটা হয়েছে, ব্যাপারটা তা না। কিন্তু বিএনপি এটাকে ম্যানেজ করতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা ছিল, কিন্তু সে তো ম্যানেজ করছে সিচুয়েশনটাকে। আমাদেরকে গত মার্চ এপ্রিলে বলা হইলো যুদ্ধের কারণে সমস্যা হচ্ছে, তেলের সংকট, এটা সেটা, আসলে সত্য না। অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিমাণ অর্ডার দেওয়া ছিল, মজুদ ছিল, পাইপলাইনে ছিল, সেগুলো যোগ করলে আপনার জুন জুলাই পর্যন্ত আমাদের একটা সাপ্লাই চেইন ছিল। এরপরে হচ্ছে যে আপনার বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হয়ে যাচ্ছে? গ্যাসের অভাবে বন্ধ হচ্ছে। গ্যাস নাই কেন?
আপনার ওখানে বলা হচ্ছে যে ওখানে নাকি একটা ভাসমান টার্মিনালে আগুন ধরেছে। আপনার এটার মানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিজাস্টার প্ল্যান নাই কেন? মানে এখানে ঘটনাটা সত্য কিনা প্রথম কথা, আমরা কেউ দেখি নাই ওখানে যে আগুন ধরছে কিনা। মহেশখালীতে ভাসমান গ্যাসের টার্মিনালে আগুন ধরেছে কিনা, ধরলে কারণটা কি, ইনভেস্টিগেশনটা কি, কে দায়ী এটার জন্য? আগুন ধরতে পারে এরকম একটা রিয়েলিটি বিবেচনা করে এইটার ম্যানেজমেন্ট প্ল্যান কি ছিল, এটা ছিল কি না আদৌ? আমাদের মজুদ নাই কেন? আমাদের একটা বড় সমস্যা যেটা আছে যে আমাদের মানে 2 মাস 3 মাস সাফিসিয়েন্টলি তেল গ্যাস মজুদ করে রাখার জায়গা নাই। তাহলে আপনি এনেও বেশি দিন ধরে আপনি কোনো জিনিস রাখতে পারেন না। তো এরকম একটা সমস্যা হইলে যে আপনার 15 দিন 20 দিন আপনি গ্যাস প্রডিউস করতে পারবেন না, রিগ্যাসিফিকেশন করতে পারবেন না, এই সময়টা তো আপনি মজুদ থেকে খরচ করতে পারতেন। তাহলে আপনার রিফাইনারি নাই কেন? আপনার এই যে মানে মজুদের জায়গাগুলো নাই কেন? তো রাষ্ট্র আকারে আমরা কখনোই চাই নাই, বিএনপি আওয়ামী লীগ সরকার, যে আমরা এনার্জিতে, তেলে, গ্যাসে অথবা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হই, অথবা আমাদের একটা নিরাপত্তার মানে থাকবে, একটা চাদর থাকবে। তার বদলে যেটা হচ্ছে কুইক ফিক্সিং করেছে সবকিছু, যেখানে কমিশন বেশি, বিদেশ নির্ভরতা বেশি, যেখান থেকে টাকা উপার্জন করা যাবে বেশি, কুইক রেন্টালের মডেলে সেই কাজগুলো করেছে। অতএব আমরা বোধ করছি যে বাংলাদেশে তেল, গ্যাস এবং বিদ্যুতের সাফিসিয়েন্ট এক্সপার্টরা আছেন, পরিকল্পনা দেয়া আছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হয়েছে, রোডম্যাপ বলে দেয়া আছে। সেই জিনিসগুলো নিয়ে সরকারের বসা দরকার, কথা বলা দরকার। কিন্তু মানে জ্বালানি মন্ত্রী যেভাবে বলছেন আমার কিছুই করার নাই, কিছুই করার ছিল না, আবার প্রতিমন্ত্রী বলছেন আমার তো টাকা নাই। রিজার্ভ দেখলে তো মনে হচ্ছে না আপনার টাকা নাই। রিজার্ভে তো আমাদের প্রায় এখন 38-39 বিলিয়ন ডলার আছে। তাহলে আপনি তেল গ্যাস কিনতে পারছেন না কেন? কি সমস্যা এখানে? তো সবকিছু মেলে মনে হচ্ছে যে ম্যানেজমেন্ট একটা বড় প্রবলেম, এবং যারা জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের সততা, ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছে। তারা ধান্দা ফান্দা করতেছে, তারা কুইক রেন্টালের মানে মানে আদলে তেল গ্যাস বিভিন্ন বড় বড় অলিগার কোম্পানির কাছে বেচে দিতে যাচ্ছে বেসরকারীকরণের নামে। আমরা বেসরকারীকরণের বিপক্ষে নই, কোনো কোম্পানিকে দেয়ারও বিপক্ষে নই, কিন্তু জনগণের স্বার্থ মাথায় রাখতে হবে, জাতীয় স্বার্থ মাথায় রাখতে হবে, জনগণের সম্মিলিত মালিকানার প্রশ্ন মাথায় রাখতে হবে। সেইটা মাথায় না রেখে তারা যে আচরণগুলো করছে, আচরণগুলো সন্দেহজনক। গোপনে গোপনে বসুন্ধরাকে মানে মানে জ্বালানি তেল আমদানি করতে দেওয়া যায় কিনা সেগুলো করছে। আপনি দেখেন তেলের সংকটের সময় টিকে গ্রুপ নামে বাংলাদেশে একটা বড় গ্রুপ আছে, তার বিশাল মানে তেলের মানে ভান্ডার আছে, মানে সেও তেল তেল আমদানি করে, ক্রুড অয়েল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্ট আমদানি করে। যখন গ্যাস এই মানে পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছিল না, টিকে গ্রুপ সরকারকে চিঠি লাগছে যে আমার কাছে তেল আছে, আপনারা নেন। সরকার তো নেয় নেই। তাহলে সরকারের যে দুষ্টামি আছে যে আমি আসলে নিব না, আমি একটা সংকট তৈরি করব। আবার যখন দেখেন দুইটা কোম্পানিকে 1 লক্ষ মেট্রিক টন ব্যারেল আপনার অর্ডার দিয়ে দিল, সাথে সাথে দেখেন আপনার পুরো পেট্রোল পাম্প থেকে সব লাইন নাই হয়ে গেছে। তাহলে কিভাবে হইলো? বিভিন্ন সময় আপনারা প্রচুর ভিডিও দেখছেন যে পদ্মা, মেঘনা, যমুনার ট্যাঙ্কার থেকে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সব তেল সরানো হইতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তেল আছে, পেট্রোল পাম্প তেল দিচ্ছে না, বন্ধ করে রাখছে। অথবা তেল আছে, সাপ্লায়ার যারা আছে পদ্মা, মেঘনা, যমুনা, তারা তেলটা পৌঁছাচ্ছে না। তাহলে সরকারের অঙ্কের সাথে বাস্তবতা মিলছে না। তো পরিকল্পিতভাবে এই সংকটটা কেন তৈরি করেছে? তেল কিনতে হবে। এবং কি দুইটা অখ্যাত কোম্পানি, একটা ইংল্যান্ডের রেজিস্ট্রেশন, একটা সুইজারল্যান্ডের রেজিস্ট্রেশন, যাদের ওয়েবসাইট পর্যন্ত নাই, তেমন দুইটা কোম্পানিকে আপনি কাজ দিলেন। তাহলে এই জ্বালানি মন্ত্রণালয়কে আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে স্যাবোটাজ করা, কৃত্রিম সংকট তৈরি করা, আমদানি নির্ভরতা বাড়ানো, এবং দেশীয় সমস্যার সমাধান করবার জন্য কোনো আন্তরিকতা দেখতে পাচ্ছি না। বরং দেখতে পাচ্ছি সংকটটাকে কাজে লাগায়ে বিভিন্ন এসালম মার্কা অলিগার্কের কাছে জ্বালানি খাতকে বেচে দেওয়া, তুলে দেওয়ার একটা আয়োজন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই সংকটের মূল জায়গা। কিন্তু আমরা তো আপনারা এই সংকট থেকে আপনারা 11 দলীয় ঐক্য আমরা দেখেছি বিভিন্ন সময় বিক্ষোভ কর্মসূচি, আন্দোলন সংগ্রাম করেছেন, এবং যেটা বললেন জ্বালানি মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে। আমরা দেখলাম সম্প্রতি প্রধানমন্ত্রী একটা সমাবেশে বক্তব্যে বললেন আপনাদের বিরোধী দলকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে সমস্যা নিরসনের জন্য আপনাদের জন্য যদি কোনো কার্যকর কোনো পদক্ষেপ থাকে, পরিকল্পনা থাকে, দিতে তারা গ্রহণ করবে। আপনাদের জবাবটা কি? প্রথমত হচ্ছে যে সংসদীয় রাজনীতিতে যেই প্রধানমন্ত্রী অথবা সরকারি দলকে বিরোধী দলকে চ্যালেঞ্জ দিতে হয়,
এটা প্রমাণ করে যে এই সরকার নিজের আসলে কোনো প্ল্যান নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো নিজে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আপনার প্ল্যান আছে রাষ্ট্র পরিচালনা করবার জন্য। আপনার প্ল্যানটা কি জ্বালানি নিয়ে, সেটাও তো আপনি জাতির কাছে এখনো বলেন নাই। সরকারের প্ল্যান সম্পর্কে কি আমরা জানি? সরকার দেখবেন জ্বালানি সংকট নিয়ে হাস্যরস করতেছে, ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে হাসাহাসি করতেছে। আপনি তো জাতির কাছে ক্ষমা চাইবেন, দুঃখ প্রকাশ করবেন এবং জাতিকে বলবেন যে এই সমাধানটা করবার জন্য আমরা এই অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছি, এইটা করলে পরে এতদিনের মাথায় আমরা আশা করছি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তাহলে প্রথমত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা সরকারের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে, যে আপনি আসলে দেশ শাসন করতে প্রস্তুত না, আপনার আসলে কোনো পরিকল্পনা নাই, আপনার আসলে যোগ্যতা নাই। আপনার জ্বালানি মন্ত্রীকে ক্ষমতা মানে চাকরিচ্যুত করা হয়েছিল গত আমলে যখন তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন তার ফেইলিওরের কারণে। এরকম একটা ব্যর্থ মন্ত্রীকে এবার আবার পূর্ণাঙ্গ মন্ত্রী বানাইছেন, যারে গত 16-17 বছর আমরা কেউ দেখি নাই। শেখ সেলিমের বেয়াই, আওয়ামী লীগের আত্মীয়, এখন পরিকল্পিতভাবে আওয়ামী লীগের আত্মীয়তার সুবাদে এই সংকট উনি জিয়ায় রাখছে কিনা সেটা সন্দেহ করলে কি দোষ হবে আমাদের? কারণ ওরা তো আত্মীয় স্বজন। তো যখন জুলাই গণ অভ্যুত্থান হয়েছে উনি তো ভারতে পালায় ছিল, বছরের পর বছর ভারতে ছিল ওনার বেয়ের বাসায়। তো উনি 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 মানে এটা যে নিজে পরিকল্পিতভাবে করছে না তার গ্যারান্টি কোথায়? তো সেই জায়গাতে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই ধরনের চ্যালেঞ্জ, কাউন্টার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা আপনাদের ব্যর্থতা। দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু আমাদের 11 দলের পক্ষ থেকে প্রথম অধিবেশনে জ্বালানি বিষয়ে তর্ক করবার জন্য, আলাপ করবার জন্য সংসদে নোটিশ দেওয়া হয়েছিল। স্পিকার তো সেই নোটিশ মেনে নেন নাই, সরকারি দল। তাহলে আপনি কথা বলার সুযোগ দিলেন না কেন? যে আমরা জ্বালানি খাত নিয়ে কথা বলতে চাই, আলাপ করতে চাই, তর্ক বিতর্ক করতে চাই, তখন না আপনার বিকল্পটা উঠে আসতো যে বিরোধী দলের কি প্ল্যান আছে, সেটা করতে দিলেন না। তাহলে আপনি সংসদে করতে না দিয়ে আপনি প্ল্যানটা শুনবেন কখন? আপনি আইডিয়াটা তো সেখানে শুনতে পারতেন। থার্ড হচ্ছে আমরা এবি পার্টির কথা বলছি, ধরেন গত সপ্তাহে 2-3 মাস আগে নিজেরা প্রেস কনফারেন্স করে বিদ্যুৎ নিয়ে, জ্বালানি নিয়ে, তেল নিয়ে রিপিটেডলি আমরা রোডম্যাপের কথা বলেছি, কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় কোথায় সংকট। সরকার তো কোনোটা শুনছে না। এনসিপির পক্ষ থেকে দেখলাম, জামাতের পক্ষ থেকে দেখলাম একইভাবে প্রেস কনফারেন্স করে সবাই যার যার জায়গা থেকে কিন্তু বলেছে কি কি করা দরকার, ইমিডিয়েটলি করা দরকার, 3 মাস 6 মাস 1 বছরে কি কাজ করা দরকার। কাউকে তো আপনি ডাকেন নাই। আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি সবাইকে নিয়ে একটা জ্বালানি সম্মেলন করেন, সব রাজনৈতিক দলকে ডাকেন, আমরা সবাই মিলে কথা বলি। দেখেন জাতীয় সমস্যা, তো যে সরকারই আসুক তাকে এই সমস্যাটা বিয়ার করতে হবে, বার্ডেনটা। তাহলে আসলে দেখেন সবাই মিলে আমরা একটা সমাধান করতে পারি কিনা দেশের জন্য, সেটা তিনি করলেন না। অতএব এই ধরনের চ্যালেঞ্জ দেওয়াটা আসলে সরকারের লেজিটিমেসিকে প্রশ্ন করতেছে, সরকারের অযোগ্যতা তুলে ধরতেছে। যার নিজের কোনো রোডম্যাপ নাই, তিনি বিরোধী দলকে চ্যালেঞ্জ করছেন তাদের রোডম্যাপ নাই কেন? আমাদের কাছে তো সমাধান আছে, ক্ষমতা নাই। আমার কাছে সমাধান থেকে তো লাভ হচ্ছে না, ক্ষমতা তো সরকারের কাছে কিছু করার অথবা না করার ব্যাপারে। সেখানে সরকার তো কোনো দায়িত্ব পালন করছে না। আমরা বিভিন্ন সময় দেখছি দেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি সংসদ সদস্য যারা তাদের উপর হামলা করা হচ্ছে, এবং সাম্প্রতিক সময় গত 2 দিন আগে দেখলাম কুষ্টিয়াতে আমির হামজার গাড়ি বহরে হামলা করা হলো। তিনি নিজেও কিছুটা আহত হয়েছে বলেছেন, এবং আপনি বলেছেন যে পুলিশের তথ্য অনুযায়ী 1750 খুন অলরেডি বাংলাদেশে কিছুদিনের মধ্যে হয়ে গেছে। তাহলে জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা কতটা শঙ্কিত? আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না, এটা তো আমি বারবার বলেছি। দুঃখজনক হলে সত্য যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই সংসদে যতটা সরব, ওনার মন্ত্রণালয়ে উনি যে আছেন, ওনার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন, তেমন কিছু দেখতে পাচ্ছি না। তো সেই জায়গাতে খুন খারাপি যেটা হচ্ছে, এটার টিআইবিও দেখবেন গত কয়েক মাস আগে একটা রিপোর্ট দিল, 90 দিন না 100 দিনের কথা বলেছে। 100 দিনে সম্ভবত 900-র মতো খুন হয়েছে, তখনকার কথা বলছে। বিএনপির আভ্যন্তরীণ কোন্দলেও 250-300 লোক মারা গেছে গত 6 মাসে সারা দেশে। তো এই বাস্তবতাগুলোকে সরকার খুব সিরিয়াসলি নিচ্ছে বলে মনে হচ্ছে না। এমপির কথা যেটা বলেছেন, একইভাবে আপনি দেখেন যে এনসিপির পদযাত্রায় হবিগঞ্জে, শ্রীমঙ্গলে, সিলেটে যেগুলো হয়েছে, ওদেরও গাড়ি ভেঙে দিয়েছে, নাসিরের, তারপরে সার্জিসের গাড়ি ভেঙে দিয়েছে, এবং এগুলো খুব দুঃখজনক প্রেসিডেন্ট। প্রশ্ন হচ্ছে বিএনপির যারা 5th ডিভিশনের সদস্য বলি আর কি, 5th রেজিমেন্টের সদস্য, যারা 5 তারিখের পরে নতুন করে বীরপুরুষ বিএনপি আকারে হাজির হয়েছেন, আপনাদেরকে তো গত 17 বছর আমরা দেখছি, আপনাদেরকে তো বীরপুরুষ মনে হয় নাই। আপনাদের অফিসের সামনে 20 মিনিটে 10 লাখ লোকরে নাই করে দিচ্ছে সরকার।
এইসব বীর পুরুষরা ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতে পারেন নাই কেন? আপনারা এত বীর পুরুষ ছিলেন, আওয়ামী লীগের নেতাদের এমপি মন্ত্রীদের পিটাইতে পারেন নাই কেন? ওর গাড়ি ভাঙতে পারেন নাই কেন? এখন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা শুনলে খারাপ লাগে। খালেদা জিয়া, তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করে হেন কোনো বাজে কথা নাই যেগুলো আওয়ামী লীগের নেতারা বলে নাই। কার প্রতিবাদ করতে পারছেন? কার চুল ছিঁড়তে পারছেন? কিছু তো করতে পারেন নাই। এই জন্য হচ্ছে দয়া করে এই সময় সরকারি দলের অংশ হয়ে বীরপুরুষ সাজিয়েন না। আওয়ামী বীরপুরুষদের কথা মনে রাখেন। আওয়ামী বীরপুরুষ শামীম ওসমান পলাতক, আওয়ামী বীরপুরুষ জাহাঙ্গীর কবির নানক পলাতক, আওয়ামী বীরপুরুষ শেখ সেলিম পলাতক, আওয়ামী বীরপুরুষ মির্জা আজম, তারপরে নিখিল, পরশ, হাবিজাবি, তাপস সব পলাতক। আওয়ামী বীরপুরুষ এই নিজাম হাজারি, জয়নাল হাজারি, আজম ও নাসির, এদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব এই সরকারি দল থেকে বীরপুরুষ হয়েন না দয়া করে। এইটা দেশকেও ডুবাবে, সরকারের ভাবমূর্তি নষ্ট করবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবে। সরকারকে বলছি দয়া করে এই বিষয়গুলোকে হালকা করে নিয়েন না। সম্প্রতি দেখেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা রিপোর্টে মানে জঙ্গি তৎপরতা নিয়ে বাংলাদেশ সম্পর্কে ছোট্ট করে একটা উদ্বেগ বলা আছে, যে চেষ্টা করা হচ্ছে আর কি এরকম বাংলাদেশে উগ্রবাদী মানে সেল তৈরি করার ব্যাপারে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করলেন যে কিছুই নাই। এই অস্বীকার করে 2001 থেকে 6 কি হয়েছে আমরা দেখেছি কিভাবে জঙ্গি তৎপরতা ডিল করতে পারে নাই। যতটা না ডিল করতে পারে নাই তার থেকে জঙ্গি রিলেটেড যে বয়ান বক্তব্য ইন্টারন্যাশনালি সেটা ডিল করতে পারে নাই। অতএব সেইখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি দয়া করে বিষয়গুলোকে হালকা করে নিয়েন না। 6 মাসের বিষয়। এই জিনিসগুলো বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সারা দেশে এবং বিদেশে। এবং এই ইমেজ ক্রাইসিসের কারণে বাংলাদেশে কিন্তু বিনিয়োগ আসবে না। বাংলাদেশের লোকদেরকে মানুষ চাকরি বাকরিতে বিদেশে নিতে চাইবে না। অনেকগুলো সংকট আছে। এই সংকট নতুন করে আর বাড়াবেন না। আপনার রাজনৈতিক শক্তির সবচেয়ে বড় বিষয়টা কি? বক্তৃতা, সাহস নাকি মানুষের ভালোবাসা? আমার মনে হয় যে দেশের জন্য চৈতন্য একটা বড় জায়গা, যেটা মানে করার যে তাগিদ, ওগুলো যেগুলো বলেছেন সবগুলো গুরুত্বপূর্ণ। একটা বড় জায়গা হচ্ছে যে এই দেশের মাটির প্রতি তো একটা প্রচন্ড কৃতজ্ঞতার জায়গা আছে। আমি ধরেন বাংলাদেশের তথাকথিত সবচেয়ে ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কোথাও টাকা দিতে হয় নাই। তো এই টাকাটা কে দিছে? কোথাও না কোথাও তো এটা একটা খরচটা আসছে এখানে। আমি সরকারি স্কুলে পড়ছি, সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো এই দেশের গরিব মানুষরা দিচ্ছে। আমার প্রবাসী ভাইরা দিয়েছেন তাদের টাকা থেকে, আমার বোনেরা যারা গার্মেন্টসে চাকরি করেন তারা দিচ্ছেন, আমার কৃষক বাপ চাচারা দিচ্ছেন। তো এই যে গরিব মানুষের যাদের টাকায় আমি পড়লাম, আমি বড় হইলাম, আমি বিদেশে গেলাম, এই সব কিছুর পিছনে তো একটা কৃতজ্ঞতার জায়গা থাকতে হবে। মানে তারাই তো আসলে আমাকে বানাইছেন। তো সেই দায়বদ্ধতা, সেই দায়টা আমার সবসময় কাজ করে মাথার ভিতরে আর কি, যে এটা আমার দায়িত্ব তাদের হয়ে কথা বলা, তাদের জন্য কথা বলা। যেমন ধরেন গতকালকে একজন কৃষক আমার পেজে মেসেজ দিয়েছেন, তার এলাকাতে আপনার সারের যে বস্তা, যেটা সরকার 350 টাকা ঠিক করে দিয়েছে, সেখানে বিএনপির যত লোকাল ডিলার আছে তারা এটাকে 1750 টাকা, 1800 টাকা, 1900 টাকায় বিক্রি করতেছে। এখন আপনার বস্তা প্রতি সারে যদি তাকে 500 টাকা 600 টাকা বেশি দিতে হয়, ধান উৎপাদন করে সে প্রফিট করবে কিভাবে? এখন এই কৃষকের কাছে তো আপনি যাবেন না ক্যামেরা নিয়ে তার কথা শোনার জন্য। এখন আমার দায়িত্ব কি? তার হয়ে কথাটা বলা, তার জন্য কথাটা বলা, তার জন্য লড়াইটা করা। প্রবাসী ভাইরা দেখেন প্রতিনিয়ত আমাকে বলছে যে ভাই এয়ারপোর্টে আমাদেরকে যে হেনস্থা করে, আমাদের সম্মান মর্যাদা নাই, পাসপোর্ট অন টাইমে পাওয়া যায় না, পাসপোর্ট না থাকলে আবার কাজ চলে যায়। তো এইরকম যে অসংখ্য সমস্যা আমাদের প্রবাসী ভাইদের, সেগুলো নিয়ে কথা বলার কোনো ভয়েস নাই, কথা বলার কোনো জায়গা নাই। আমাদের যারা নিম্ন আয়ের মানুষজন আছেন তাদের যে কাজের কোনো নিরাপত্তা নাই। তো আমাদের দায়ের জায়গা হচ্ছে যার বলবার ভয়েস নাই তার জন্য ভয়েস হয়ে ওঠা, তার মনের কথাটা বলা, তার জন্য লড়াইটা করা। যেমন তেল, বিদ্যুৎ, গ্যাস না থাকলে গরিব মানুষের কষ্ট হচ্ছে বেশি। দেখেন পল্লী বিদ্যুৎ, গ্রামে গঞ্জে খবর নেন 12, 14, 15, 16 ঘন্টা কারেন্ট থাকে না। আমার তো সমস্যা হচ্ছে না। আমাদের বাসায় তো ধরেন ওই সব ধরনের আয়োজন আছে, কারেন্ট না থাকলেও কারেন্ট থাকবে। কিন্তু এটা তো আমার জায়গা না। আমার জায়গা হচ্ছে যার বিদ্যুৎ নাই তার জন্য কথাটা বলা, তার হয়ে কথাটা বলা। পল্লী বিদ্যুতের একটা ছেলে দেখবেন সুমন নামে, ও ফেসবুকিং করতো যে আসলে
মানে বিদ্যুৎ নাই, জোর করে পল্লী বিদ্যুৎ আপনাদেরকে কারেন্ট দিচ্ছি না, ব্যাপারটা তা না। এটা বোঝানোর জন্য সে কিছু ভিডিও ব্লগ করছে। ব্লগ করার কারণে যেটা হচ্ছে, কারণ বিভিন্ন জায়গাতে অ্যাটাক হচ্ছিল, আপনি জানেন যে গ্রামবাসী গিয়ে পল্লী বিদ্যুতে আক্রমণ করছে, যে ধারণা করতেছে এখানে বিদ্যুৎ আছে, আমাদেরকে কারেন্ট দেয় না। আসলে বাস্তবতাটা তা না। আবার গ্রামবাসীরও যৌক্তিক ক্ষোভ আছে যে বাসায় কারেন্ট নাই, ইন্টার পরীক্ষা চলতেছে, ছেলে মেয়েদের লেখাপড়ার অবস্থা ভালো না, সেচের মৌসুম, পানি উঠাইতে পারতেছে না, অনেক ঝামেলা আছে। সে বোঝানোর চেষ্টা করতেছে দেখেন বিদ্যুৎ নাই, আসলে আমি একটা চালু করি আর একটা বন্ধ করি, এভাবে চলে। তো ওই ছেলেটাকে কদিন আগে সাসপেন্ড করছে, দেখছেন, ওর চাকরি চলে গেছে। ওকে সম্ভবত গ্রেফতারও করছে কোত্থেকে শুনলাম। তো এই যে এটা আমি শিওর না, এটা শুনেছি। এখন সে আমার পেজে মেসেজ দিয়েছে, ভাই আমাকে একটু সাহায্য করেন। এখন এই ছেলেটার জন্য এটা তো একটা অন্যায্য কাজ। বাংলাদেশে এর থেকে বেশি ক্ষতি করে সরকারি বেসরকারি অনেক আমলা কর্মকর্তারা, তাদের কজনকে গ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগের লোকজন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিস্টরা প্রত্যেক দিন টকশোতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, ওকে তো গ্রেফতার করা হচ্ছে না। তাহলে যে ছেলেটা সামান্য একটা ভিডিও করলো, ওকে গ্রেফতার করে ফেললেন, কি হয়েছে কারণে? তাহলে আমার দায় হচ্ছে এই মানুষগুলোর হয়ে কথা বলা, তাদের জন্য কথা বলা, তাদেরকে নিয়ে কথা বলা, তাদের স্বার্থে কথা বলা। এই কথা বলার জায়গা থেকে হচ্ছে যে এটা ভালোবাসা আকারে ফিরে আসে, আবার আতঙ্ক হুমকি আকারে ফিরে আসে। আপনি দেখবেন যে আওয়ামী লীগের লোকজন কন্টিনিউয়াস আমাদেরকে হত্যার হুমকি দেয়, দেখে নিব ডিসেম্বর আগস্ট এই সেই, দিল্লিতে, কলকাতায়, তারপরে মালয়েশিয়াতে, দুবাইতে, বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকজন মিটিং করতেছে। গোয়েন্দা সংস্থার লোকজন আমাকে জানাইছে যে এইসব জায়গায় লোকজন মিটিং করতেছে, আপনাকে হত্যার প্ল্যান করতেছে, টেলিগ্রাম গ্রুপে আয়োজন করতেছে। বাংলাদেশের শিক্ষকরা দেখবেন টেলিগ্রাম গ্রুপ করে আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে, শেখ হাসিনাকে ডিসেম্বরে ফেরানোর জন্য কাজ করছে, ওদেরকে গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু পুলিশ, সেনা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই মংলাতে একটা ছেলেকে যে জেলে ছিল তাকে আপনার গুলি করে হত্যা করলো গত কদিন আগে, গুম করে ফেলছে, এরপরে তাকে আর ফেরত দেয় নাই, বাট তাকে আসলে মেরে ফেলছে বলে আমরা জেনেছি। তো এই মানুষগুলোর হয়ে কথা বলা, গুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ির বিপক্ষে, জঙ্গি নাটক সাজানোর বিপক্ষে। এই দেখেন কদিন আগে এই মানে রাইস কুকারের ভিতরে বোমা দিয়ে একটা কোরআন শরীফ দিয়ে গেছে। কোরআন শরীফটা যে এখানে দেওয়া যায় না, এটা মুসলমান যদি জঙ্গি হইতো ও কিন্তু বুঝতো এগুলো মুসলমানও না, এগুলো অন্য কোনো ধর্মের লোক হইতে পারে। কারণ বোমা যে বানায়, যারা ধরেন সারা পৃথিবীতে টেরোরিজম করতেছে, এই জিহাদ ব্যবসা করতেছে, ও জানে যে কোরআন শরীফটা ওইখানে যায় না। আপনি ধর্মের নামে করলেও কোরআন শরীফটা বোমার সাথে যাবে না। অতএব এই যে দুষ্টামিগুলো করতেছে, এই দুষ্টামিগুলো নিয়ে কন্টিনিউয়াসলি দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলার একটা দায়িত্ব আমাদের আছে। এই দায়িত্বটা আমরা পালন করছি। আসলে এটা একান্তই নাগরিক দায়িত্ব, মানে এটার সাথে অন্য কোনো জিনিস জড়িত না, এটা আমার দায়। আমি আপনাকে একদম একটা ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই যে বাইরে তো অনেক গরম গরম বক্তব্য দেন, ব্যারিস্টার ফুয়াদ কি বাসায় এরকম গরম নাকি ঠান্ডা? না, বাসায় গরম থাকার তো সুযোগই নাই আর কি। আপনার বাসায় গেলে আমরা সবাই ক্লান্ত থাকি, আসলে অনেক রাতে বাসায় যাই, তো এটা তো ঘরের লোকজন ভালো বলতে পারবে আমরা বাসায় এত গরম কিনা আর কি। আচ্ছা, আমি কয়েকজনের নাম বলতে চাই, শুধু নামগুলো বলবো, আপনি এক বাক্যে তাদেরকে একটু সম্বোধন করবেন। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি অত্যন্ত মানে মানে যৌক্তিক এবং প্রশংসামূলক আচরণ করছেন সংসদে। সার্জিস আলম। সে পদযাত্রায় দেখলাম খুব ভালো রোল প্লে করেছে তার দলের পক্ষ থেকে। বিএনপি নেতা ফজলুর রহমান। উনি আসলে আওয়ামী লীগ করছেন, বিএনপির সংসদ সদস্য, বাট উনি আসলে এখন আওয়ামী লীগ করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খান। তার কথাবার্তার ব্যাপারে যথেষ্ট দ্বিমত আছে, কিন্তু সেদিন শেষে তো আসলে গণ অভ্যুত্থানে তার রোল ছিল, কোটা বিরোধী আন্দোলনে অ্যাক্টিভ রোল প্লে করেছে। রাষ্ট্রজি সালাউদ্দিন আম্মার। প্রতিবাদী, যোদ্ধা, যৌক্তিক, বাট তার অনেক ল্যাঙ্গুয়েজের সাথে হয়তো আমি একমত না, কিন্তু সে প্রতিবাদী মানুষ। ব্যারিস্টার ফুয়াদ। অনেকেই বলেন যে মাথা গরম, কথা আর একটু লাইটলি বলা যেতে পারে, রাগ গোসা করছি কিনা, সমালোচনা বেশি করে ফেলতেছি কিনা। আমরা একবারে শেষ পর্যায়ে আছি, আমি আপনার কাছে জানতে চাই আগামী 5 বছরে বাংলাদেশের রাজনীতিতে এবি পার্টির গন্তব্য কোথায় দেখতে চান? সরকার, বিরোধী দল নাকি তৃতীয় শক্তি? মানে যে কোনো বিরোধী দলের স্বপ্নই হচ্ছে সরকারি দল হওয়ার। এই গন্তব্যের বাইরে গেলে আর কোনো মানে কিছু হওয়ার আর সুযোগ থাকবে না আর কি। বিরোধী দল মানে হচ্ছে সরকারি দল হবার একটা স্বপ্ন নিয়েই প্রতিদিন তাকে লড়াই করতে হয়। আজকের বাংলাদেশে একজন তরুণ ভোটার যদি আপনাকে প্রশ্ন করে যে আমি কেন এবি পার্টিকে ভোট দিব, 30 সেকেন্ডে তাকে কি বলতে চান?
কারণ হচ্ছে বাংলাদেশটা বদলে যাবার যে লড়াই এবং কর্মসূচি সেটা এবি পার্টির আছে। সবশেষ বাংলাদেশের মানুষের জন্য আপনার বার্তা কি থাকবে? লড়াইটা বন্ধ করা যাবে না। একটা দেশ ততদিন পর্যন্ত স্বাধীন থাকে যতদিন পর্যন্ত এই দেশের মানুষ সতর্ক থাকে, জেগে থাকে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভাবে। এই ভাবনা যখন বন্ধ হয়ে যাবে, যেভাবে হয়েছে আওয়ামী লীগের আমলে, তখনই দেশটা পরাধীন হয়ে যায়। তাই আমরা দেশবাসীকে বলবো, দয়া করে তরুণরা, যুবকরা, সিপাহী, জওয়ান যারাই যেখানে আছেন, বাংলাদেশের আজাদি নিয়ে আপনি কখনো ভাবা বন্ধ করবেন না। সতর্ক চোখ রাখবেন, প্রত্যেক দিন খবর রাখবেন দেশে দেশের বাইরে কারা কারা এই দেশের স্বাধীনতা নিয়ে খেলা করার চেষ্টা করছে। শত্রু চিনে রাখেন, বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা, স্বাধীনতার শত্রু কারা, দেশের ভিতরে কারা, দেশের বাইরে কারা। এইগুলো কখনো বন্ধ করা যাবে না। এগুলো হচ্ছে লড়াইয়ের অংশ। এবং স্বাধীন সত্তায় বেঁচে থাকবার একমাত্র শর্ত হচ্ছে তাকে লড়াই করতে হবে দেশের জন্য, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে। বেস্ট অফ লাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের আলোচনা শোনার জন্য। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।